বাকিরা সবাই আনমিউট করবেন, মিউট করে রাখবেন, স্পিকার বাদে বাকিরা সবাই মিউট করে রাখবেন। নবীনা। Good evening, everyone. I, Navina Roy Majumdar, welcome you all to today's session webinar on cyclone, which is organized by Science in Action, affiliated to VIPNET, Vigyan Prasar, Government of India, in collaboration with Science Innovation Center, Vijaygarh Jyotish Ray College. আজকের এই অনুষ্ঠান সাজানো হয়েছে নানা পর্বে। আমাদের মধ্যে আজ বক্তা হিসেবে থাকছেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের অধ্যক্ষা ডক্টর রাজশ্রী যোগী। থাকছেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অ্যাসিস্ট্যান্ট এডিটর মাননীয় রাতুল দত্ত মহাশয়। থাকছেন সাউথ পয়েন্ট হাই স্কুলের ছাত্র আলেখ্য চক্রবর্তী। এবং একটি ফিল্ম শো হবে। অরিজিৎ নাইয়া পরিচালিত একটি ইয়াসের ওপরে তথ্যচিত্র দেখানো হবে। আপনারা শুনবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন আমাদের মধ্যে উপস্থিত আছেন সায়েন্স ইন অ্যাকশন বিজ্ঞান ক্লাবের সভাপতি মাননীয় রাজেশ্বর সাহা। আমি তাকে অনুরোধ করব আজকের অনুষ্ঠানের স্বাগত ভাষণ দেওয়ার জন্য। মাননীয় রাজেশ্বর সাহা। নমস্কার, গুড ইভিনিং। সায়েন্স ইন অ্যাকশন এবং বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের সায়েন্স ইনোভেশন সেন্টারের উদ্যোগে আজ যে সাইক্লোন নিয়ে ওয়েবিনার আজ হচ্ছে তাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের অধ্যক্ষা মাননীয় ডক্টর রাজশ্রী নিয়োগী। ম্যাডাম, আপনাকে স্বাগত। স্বাগত জানাই পশ্চিমবঙ্গ সরকারের ইনফরমেশন এবং কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট এডিটর মাননীয় রাতুল দত্ত মহাশয়কে। আপনাকেও স্বাগত জানাই। স্বাগত জানাই আজকের ছোট্ট বক্তা আলেখ্য চক্রবর্তীকে, সাউথ পয়েন্ট স্কুলের ছাত্র। স্বাগত জানাই অরিজিৎ নাইয়া ফটোগ্রাফার এবং ডকুমেন্টারি ফিল্ম মেকার, তার একটি ফিল্মও দেখানো হবে, তাকেও স্বাগত জানাই। আজকে যে সঞ্চালনা করছেন মাননীয় নবীনা রায় মজুমদার, তাকে অনুষ্ঠানে স্বাগত। স্বাগত জানাই সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের সায়েন্স ইনোভেশন সেন্টারের কনভেনার এবং সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের বিভাগীয় প্রধান মাননীয় ডক্টর অর্ণব কুমার ব্যানার্জি। স্যার, আপনাকেও স্বাগত। আমরা প্রত্যেককে স্বাগত জানাই। এবং আজকের এই অনুষ্ঠানের যুগ্ম আহ্বায়ক অঙ্কন কুমার পাল এবং আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন সবাইকে স্বাগত জানিয়ে সঞ্চালককে বলবো অনুষ্ঠান শুরু করার জন্য। নমস্কার। নবীনা। নবীনা মিউট হয়ে আছে। নবীনা লেফট হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, তাই ঠিক আছে। তুমি কন্টিনিউ করো, নেটের সমস্যা, আবার জয়েন করেছে। মনে হয় নেটের সমস্যা হচ্ছে। নবীনা শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক। মাননীয় সভাপতি সায়েন্স ইন অ্যাকশনের সভাপতিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সায়েন্স ইন অ্যাকশন বিজ্ঞান ক্লাব নানাভাবে নানা কাজ করে, কখনো ছাত্রছাত্রীদের মধ্যে, কখনো সাধারণ মানুষের মধ্যে, আবার কখনো বিজ্ঞান বিষয় ফিল্মও তৈরি করে। মানুষের মধ্যে বিজ্ঞান সচেতনতা এবং বিজ্ঞান প্রচারের জন্য সায়েন্স ইন অ্যাকশন নানাভাবে নানা কাজ করে থাকে। সায়েন্স ইন অ্যাকশন সম্বন্ধে বলবেন এই সংস্থার কোঅর্ডিনেটর অঙ্কন পাল।
আমি অনুরোধ করব সায়েন্স ইন অ্যাকশনের কোঅর্ডিনেটর অঙ্কন পালকে এই সংস্থার সম্বন্ধে কিছু বলার জন্য। অঙ্কন পাল। শুভ সন্ধ্যা। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। শুভ সন্ধ্যা, সবাইকে ধন্যবাদ। আহ এই বিজ্ঞান ক্লাব তৈরি করার মূলত যে কারণটি আমার ছিল সেটা হচ্ছে যে বিভিন্ন রকম কর্মসূচির মাধ্যমে গ্রামাঞ্চলের মানুষগুলোকে বিজ্ঞান মনস্ক করে তোলা। আমরা কাজ করতে গিয়ে দেখেছি গ্রামের মানুষজন এখনো অব্দি সাপে কামড়ালে ওঝার কাছে ছুটে যাচ্ছে, আবার সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় না খেয়ে তারা বসে রয়েছে। আর এখনো দেখতে পাচ্ছি গ্রামের মানুষের শহরাঞ্চলের তুলনায় গাছ কাটার প্রবণতা প্রচন্ড বেড়ে গেছে। আর চাষের মাটি কেটে তারা চড়া দামে বিক্রি করে দিচ্ছে। ফলে ঠিক এইগুলোকেই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের প্রতিরোধ করতে হবে। সেই নিয়েই আমরা এই ক্লাবটি তৈরি করেছি। আর এখন উম বিজ্ঞান প্রযুক্তিকে ছাড়া আমাদের জীবন অচল, সবচেয়ে প্রথম কথা এটা। যেমন ধরুন, বিজ্ঞান প্রযুক্তি না থাকলে আমরা এই প্যান্ডামিক সিচুয়েশনের সময় এই অনুষ্ঠান আয়োজন করতে পারতাম না। আবার ধরুন, এই উন্নত বিজ্ঞান প্রযুক্তি না থাকার কারণে না থাকতো, তাহলে আমরা আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে জানতে পারতাম না। তো ঠিক এই জন্যই আমাদের এই ক্লাবটা তৈরি করা হয়েছে, মানুষদের পাশে থাকার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ অঙ্কন পালকে। আকাশ ভেঙে বৃষ্টি পড়ে, ঝড় এলো রে আজ, মেঘের ডাকে ডাক মিলিয়ে বাজরে মৃদঙ্গবাজ। এবারে আমি মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। Agriculture sector in India faces severe challenges in the form of natural disasters like cyclones, resulting in crop damage and crop productivity. One of the main reasons for poor productivity in agriculture is uncertain weather and its associated natural disasters. Natural disasters like cyclones result in heavy rainfall, thereby causing flood in the vicinity. Cyclone disasters always accompanies with major storms and heavy wind in addition to flood, and it is highly detrimental to agriculture. Now I would like to call our little speaker Alekho Chakraborty of class 6 from South Point High School. We will hear from Alekho that why cyclones are booming in the Bay of Bengal and its effect on agriculture. Alekho Chakraborty. Am I audible? Yes, you are audible. So can I screen share? Yeah, sure. Okay, thank you. Good evening to respected Principal Madam of Bijaygarh Jyotish Rai College, Science Communicator and invited speaker Dr. Ratul Datta, convener, anchor, and to all the people who. Oh no, what happened? Oh. Alekho might be facing technical issues in regards of internet. আলেখ্য কি লেফট হয়ে গেছে? আলেখ্যকে দেখাচ্ছে না। হুম, তাহলে এ করো, এগিয়ে নিয়ে যাও, পরে চলে যাও। পরে ও হুম। বলবে লাস্ট। হুম,
নিরক্ষীয় অঞ্চলে সৃষ্ট মহাসাগরীয় ঝড়গুলি পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন সাগর ও মহাসাগরে নানাবিধ নামে পরিচিত। কোথাও মানুষ এদের সাইক্লোন বলে চেনে, কোথাও বা টর্নেডো, কোথাও কোথাও হ্যারিকেন। আর বর্তমানে আমরা চিনছি আয়লা, বুলবুল, ফণী, আমফান, ইয়াস এদের। আরব সাগর ও বঙ্গোপসাগর তথা ভারত মহাসাগরে সৃষ্ট এই ঘূর্ণাবর্তগুলি সাইক্লোন নামে পরিচিত। ঝড়ের ফলে গাছ উপড়ে পড়ছে বিদ্যুতের খুঁটির উপর। বিদ্যুৎ, জল সরবরাহ, ইন্টারনেটের মতো পরিষেবাগুলি দীর্ঘ সময়ের জন্য ব্যাহত হয়ে যাচ্ছে। সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য একের পর এক প্রলয়ঙ্কর ঝড় থেকে কিছুটা হলেও রক্ষা করেছিল কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চলকে। কিন্তু সেই প্রলয়ঙ্কর ঘূর্ণিঝড়ের দাপটে সেই বাদাবন প্রাচীরের পাশাপাশি প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়েছিল সেখানকার বাসিন্দা ও বন্য প্রাণীদের। দুর্যোগ এলো প্রলয় পথে, দূষণ ভরা ঝড়ের রথে। আমি ক্ষমা চাইছি, আমাদের একটু কারেন্টের ইস্যু হচ্ছে, সেই জন্য আমি একটু ক্ষমা চাইছি এর জন্য। অর্ণব, তুমি আমাদের মূল বক্তা যিনি আছেন রাতুল বাবুর কাছে হ্যাঁ হ্যাঁ, আহ, রাত বা- হয়তো শুরু হয়েছে। এক সেকেন্ড স্যার। হ্যাঁ। ম্যাডাম এক সেকেন্ড। দুর্যোগ এলো প্রলয় পথে, দূষণ ভরা ঝড়ের রথে। তাণ্ডব লীলা নরখাদক স্বরূপ, প্রকৃতির বুকে এ হেন রূপ। ছাড়খাড় হলো সাজানো বাগান, সাজানো ঘর, সাজানো দালান। থর থর কাঁপে জানালার কাচ, শুকনো পাতা উদ্দাম নাচ। চারিদিকে শুধু তুফান ধ্বনি, অনিষ্ট পাতের প্রহর বলি। উৎখাত হয় বৃক্ষ শাখা, বক্ষ পাজর রক্তে মাখা। ঝঞ্ঝা বায়ু বয়ে চলে যায়, প্রকৃতিতে তার ছাপ রেখে যায়। আজকে আমাদের মধ্যে আছেন মাননীয় রাতুল দত্ত মহাশয়। তিনি হচ্ছেন একজন সায়েন্স কমিউনিকেটর এবং পশ্চিমবঙ্গ সরকারের একজন আধিকারিক ও তথ্য ও সংস্কৃতি বিভাগের অ্যাসিস্ট্যান্ট এডিটর। রেডিও, সংবাদপত্র সহ নানা জায়গায় তাই বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে তিনি লেখালেখি করেন। আজ বলবেন তিনি ঝড়ের ভৌগোলিক এবং প্রাকৃতিক দিক আমরা শুনব। মাননীয় রাতুল দত্ত মহাশয়। রাতুল, আনমিউট করতে হবে। শোনা যাচ্ছে এবার? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা। অর্ণব এবং সংগঠনের পক্ষ থেকে এবং যারা রয়েছেন প্রত্যেককে আমার অনেক ধন্যবাদ এরকম ঝড়ের মুখে আমাকে হঠাৎ ফেলে দেওয়ার জন্য। ঝড় আসছে তার আগে এরকম ঝড়ের মুখে ফেলে দেওয়া। যাই হোক, বিষয়টা আমি একদম সোজাসুজি বিষয়ের মধ্যে ঢুকে যাই। আমরা যে কতগুলো শব্দ শুনি, আমি একদম বেসিক জায়গাটুকু বোঝাবার চেষ্টা করি, কারণ ভূগোলের খুব কচকচানির মধ্যে গিয়ে তো লাভ নেই, যেটা সাধারণ মানুষ বুঝতে পারবে বা একজন সায়েন্স কমিউনিকেটর বা আমরা যে বিজ্ঞানের যতটুকু আমরা যে মানে যে বিষয়েরই হই না কেন, যে ঝড় সম্বন্ধে বুঝতে গেলে যেটুকু জানা দরকার সেটুকু আমি আলোকপাত করার চেষ্টা করি। আমরা যে শব্দগুলো শুনি, হ্যারিকেন, সাইক্লোন, টাইফুন, টর্নেডো বা স্টর্ম বা ট্রপিক্যাল সাইক্লোন, এগুলো কিন্তু সবগুলোই ঝড়ের বিভিন্ন নামকরণ। এবং হ্যারিকেন যখন হয় সেটা হচ্ছে নর্থ আটলান্টিক এবং নর্থ প্যাসিফিকে যখন তৈরি হয় যে ঝড়টা, তখন তাকে আমরা যেমন বলি হ্যারিকেন। আবার সাউথ প্যাসিফিক ওশানে যখন তৈরি হয় কিংবা ইন্ডিয়ান ওশানে, ভারত মহাসাগরে যে ঝড়টা তৈরি হয়, তখন সেটা যখন আমাদের ভারতের ওপরে কিংবা বাংলাদেশের ওপরে আছড়ে পড়ে বা শ্রীলঙ্কায় আছড়ে পড়ে, তখন সেটাকে আমরা নাম দিই হচ্ছে সাইক্লোন।
আবার যখন উত্তর পশ্চিম প্যাসিফিকে, নর্থ ওয়েস্ট বলা যেতে পারে, নর্থ ওয়েস্ট প্যাসিফিকে এবং নর্দার্ন ইন্ডিয়ান ওশান মানে উত্তর ভারত মহাসাগরে যে ঝড়টা তৈরি হয়, তখন সেটাকে আমরা আবার বলি টাইফুন। যাই হোক, আমরা সেটার মধ্যে আসছি পরে। আহ এটা গেলে বিভিন্ন নামকরণ। এরপর যে বিষয়টা আমার বলার সেটা হচ্ছে ঝড় আমাদের তো দুটো গোলার্ধ, উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ। তো উত্তর গোলার্ধে যে ঝড়টা হয় সেটা কিন্তু রাইট টু লেফট। শোনা যাচ্ছে আমার তো সব কথা? অর্ণব, হ্যাঁ, শোনা শোনা যাচ্ছে যাচ্ছে, তো? আচ্ছা, শোনা যাচ্ছে। আমাদের যে ঝড়টা হয় সেটা হচ্ছে উত্তর গোলার্ধে যে ঝড়টা হয় সেটা কিন্তু রাইট টু লেফট অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঝড় হয়। আর দক্ষিণ গোলার্ধে যে ঝড়টা ওঠে সেই ঝড়গুলো হচ্ছে মূলত কিন্তু লেফট টু রাইট মানে ক্লকওয়াইজ ডিরেকশনে ঝড়টা হয়। এবার উত্তর গোলার্ধে যে ঝড় সেটা কিন্তু সব জায়গায় হয় না, সেটাকে আমরা মূলত চারটে ভাগে ভাগ করি। একটা হচ্ছে নর্থ আটলান্টিক, যেটা বললাম, নর্থ আটলান্টিকের সঙ্গে হচ্ছে ইস্ট প্যাসিফিক, পূর্ব প্যাসিফিকে প্রশান্ত মহাসাগরে যে ঝড়টা হয় সেটা গিয়ে কিন্তু পরে হচ্ছে কানাডা এবং তার সঙ্গে আমেরিকার উপকূলে যে ঝড়টা গিয়ে পড়ে পূর্ব উপকূলে। আরেকটা ঝড় তৈরি হয় উত্তর গোলার্ধে, সেটা হচ্ছে সেন্ট্রাল প্যাসিফিক, সেটা আবার গিয়ে পড়ে কিন্তু আমেরিকার পশ্চিম উপকূল তার সঙ্গে কানাডার পশ্চিম উপকূলে যে ঝড় তৈরি হয়, যেখানে গিয়ে আছড়ে পড়ে। 3 নম্বর যে ঝড়টা হয় জাপানকে কেন্দ্র করে, সেটা হচ্ছে মূলত ওয়েস্টার্ন প্যাসিফিককে কেন্দ্র করে একটা ঝড় তৈরি হয়, বেশ কয়েক মানে কেন্দ্র করে যে ঝড়গুলো তৈরি হয় সেটা উত্তর গোলার্ধের। আর ফোর্থ যেটা ভারতকে কেন্দ্র করে, ভারত এবং বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এই পোর্শনটাকে তো কেন্দ্র করে, যেটা পুরোটা দেখাশোনা করে আইএমডি মানে আমাদের ভারতবর্ষে যেটা ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, যার ডিপার্টমেন্ট যা পুরোটা দেখাশোনা এবং মাপঝোঁকের কাজ করে। এইটা গেল নর্দার্ন ইন্ডিয়ান ওশানে মানে উত্তর ভারত মহাসাগরে যে ঝড়টা তৈরি হয়। ঠিক একইভাবে দক্ষিণ গোলার্ধেও কিন্তু 4টে ঝড় মোটামুটি তৈরি হয়। একটা হচ্ছে সাউথ ওয়েস্টে তৈরি হয়, সাউথ ওয়েস্ট মিন সাউথ ওয়েস্ট ইন্ডিয়ান ওশানে তৈরি হয়, যেটা হচ্ছে মরিশাস, মাদাগাস্কার মানে আফ্রিকার পূর্ব উপকূলে নিচ দিকে যে ঝড়গুলো গিয়ে আছড়ে পড়ে মাঝে মধ্যে। 2 নম্বর যেটা অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, পাপুয়া নিউগিনি দ্বীপকে কেন্দ্র করে যে ঝড়গুলো সেই উপকূলগুলোতে আছড়ে পড়ে। 3 নম্বর হচ্ছে সাদার্ন প্যাসিফিকে ফিজি দ্বীপপুঞ্জে যে ঝড়গুলো আছড়ে পড়ে। আর একটা হচ্ছে সাউথ আটলান্টিক, দক্ষিণ আটলান্টিকে মানে ব্রাজিলের উপকূলে যে ঝড়গুলো আছড়ে পড়ে। তাহলে আমরা পেলাম উত্তর গোলার্ধে মূলত 4টে জায়গায় ঝড়ের সৃষ্টি হয়, স্টর্ম। আর দক্ষিণ গোলার্ধে পেলাম মোটামুটি 4টে জায়গাতে ঝড়ের সৃষ্টি হয়। এরপর আসি আমরা কত রকমের ঝড়। আমি কিন্তু সাইক্লোন, টাইফুন, টর্নেডো গুলোকে বাদ রেখেও বলি ঝড় মানে শুধুমাত্র যে সমুদ্রে তৈরি হবে আর সেটা কিন্তু আছড়ে পড়বে এমনটা কিন্তু নয়। স্টর্ম মূলত আমাদের 12 ধরনের হয়। 12 আমি বোধহয় বেরিয়ে গেছি। হ্যাঁ, আবার শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, মূলত 12 ধরনের স্টর্ম হয়। একটা যেটা মেন মেজর যে স্টর্মটা হয় সেটা হচ্ছে ট্রপিক্যাল সাইক্লোন, সেটা আমি আলাদা করে বলবো। একটা যেটা সেটা হচ্ছে ব্লিজার্ড। ব্লিজার্ডটা কিরকম, প্রচুর তুষার ঝড় যেটাকে বলি, মানে খুব ঠান্ডা পড়ছে, প্রচন্ড ঝড় হচ্ছে, তুষার ঝড়, এবং সেখানে হচ্ছে প্রতি ঘন্টায় 5 থেকে 6 সেন্টিমিটার মতো তুষার বা বরফ জমে যাচ্ছে, এটাকে বলা হয় ব্লিজার্ড। এটাও কিন্তু এক ধরনের ঝড়। আরেকটা ঝড় হয় যেটা হচ্ছে ভূমির সমান্তরাল দিয়ে বাতাসটা বয়ে যায়, সে বাতাসটা ওপরের দিকে ওঠে না, এটাকে বলে ডেরেচো, DERECHO। এটা মানে স্ট্রেট লাইন ঝড়, মানে অনুভূমিক ভাবে ঝড়টা বয়ে চলে। আরেকটা আমরা ঝড় দেখতে পাই সেটা হচ্ছে কোস্টাল রিজিয়নে ঝড়টা হয়, সমুদ্র উপকূলেই বা নদী, বড় নদীর উপকূলেই তৈরি হয়, সমুদ্র থেকে আর খুব বেশি ভেতরে ঢোকে না, সেখানেই শেষ হয়ে যায়, সেটাকে বলে কোস্টাল স্টর্ম। আরেকটা ঝড় হয় যেটা হচ্ছে আমরা ডাস্ট ডেভিল বলি, খুব ছোট জায়গা বা মাঝারি ছোট জায়গায় হঠাৎ একটা খুব ছোট ধুলোর ঝড় উঠলো, আবার কিছুক্ষণ থেমে গেল, লোকালাইজড। এটা অনেক সময় মরুভূমিতে হয়, সেটাকে আমরা আবার অন্যরকম স্যান্ডস্টর্ম বলি, এটাকে বলে ডাস্ট ডেভিল। ডাস্ট স্টর্মও আরেকটা স্টর্ম হয়। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে প্রবল অগ্নুৎপাত হলো, সেটাকে বলে হাইপার কেন। যেমন হ্যারিকেন বলা হয়, যেমন হ্যারিকেনটার জায়গায় হ্যারিটাকে যদি সরিয়ে দিই, যদি হাইপার বসিয়ে দিই, হাইপার কেন বলে একটা ঝড় হয়। সেটা কিরকম, সেখানে তাপমাত্রা প্রায় 50 ডিগ্রির ওপরে থাকতে হবে এবং সেখানে সুপার ভলকানিক ইরাপশন হতে হবে, প্রচন্ড তাপমাত্রা বেড়ে যায়,
এবং তার যে ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্টের দরুন যে ঝড়টা তৈরি হয় সেটাকে আমরা বলা হয় হাইপারকেন। আরেকটা বলা হয় হচ্ছে হেলস্টর্ম। হেলস্টর্ম কেন? শিলাবৃষ্টি। শিলাবৃষ্টির সঙ্গে যে ঝড়গুলো আমরা প্রায়ই দেখতে পাই, আমাদের এখানেও হয়, সেটাকে বলা হয় হেলস্টর্ম। আরেকটা ঝড় হয়, সেটা হচ্ছে বনে আগুন লাগলো, প্রচন্ড দাবানল, সেই দাবানলের সঙ্গে একটা ঝড় উঠতে থাকে। সেটা যে স্থলভাগের মধ্যে আসবে এমনটা নয়, আবার যে মাঝ সমুদ্রে সেই ঝড়টা চলে যাবে তারও কোনো সম্ভাবনা নেই। সেই দাবানলটার মধ্যেই যে সেই ঝড়টা সীমাবদ্ধ, সেটাকে আমরা বলি ফায়ার স্টর্ম। আবার একটা ঝড় আছে যেটা ঝড় বৃষ্টি, আমরা অপেক্ষা করে আছি কবে নামবে আমাদের পশ্চিমবঙ্গে বা ভারতের আসার সম্ভাবনা হয়ে গেছে, থান্ডার স্টর্ম, যেটা মাঝে মধ্যেই হয়, কালবৈশাখী ঝড়। আরেকটা যেটা বললাম স্যান্ডস্টর্ম, মানে ঝড় তার সঙ্গে বালি উঠছে, মরুভূমিতে ঝড় তৈরি হয়েছে। এই রকমের মোট 12টা স্টর্ম, আমরা 12 থেকে 13 রকমের স্টর্ম আমরা দেখতে পাই। এবার আমরা আসি তো টাইফুন আর টর্নেডোকে দুটোকে আলাদা করে সরিয়ে রাখি স্টর্ম থেকে। টর্নেডো কাকে বলবো? টর্নেডো হচ্ছে বাতাসটা পাকিয়ে ফানেলের মতো ওপরে উঠে যাবে এবং প্রায় 50-60 ফুট নয়, 200 থেকে 250 ফুট বাতাসটা পাকিয়ে ফানেলের মতো ওপরে উঠে যাবে ঘূর্ণির মতো। এবং বাতাসের গতিবেগ যদি কম থাকে, এইভাবে তো বাতাসটাকে ওপরে তোলা সম্ভব নয়। সেই তোমার আপনার উইন্ড স্পিডটা সেখানে হবে প্রায় 180 কিলোমিটার/আওয়ার মতো। এবং এই ধরনের টর্নেডো দেখা যায় আমেরিকাতে প্রায় 1200 থেকে 1250 মতো প্রতি বছর টর্নেডোর মুখোমুখি হতে হয় আমেরিকাকে। তো উত্তর আমেরিকা, সাউথ আফ্রিকা, ইউরোপের নর্থ ইস্টের দিকে এবং সাউথ ইস্টের দিকটায়, ভারতবর্ষে, বাংলাদেশে এবং নিউজিল্যান্ডে এই টর্নেডো প্রায় দেখতে পাওয়া যায়। এরপর আসে হচ্ছে আমরা টাইফুন। টাইফুন শব্দটা কিন্তু আমাদের একটা বাংলা অতি প্রচলিত শব্দ, যেটা তুফান, সেই শব্দের সঙ্গে প্রচলিত, মানে মিল, সিনোনিমাস প্রায়, মানে তুফান থেকে টাইফুন এসছে বা টাইফুন থেকে তুফান এসছে, সেটা তো একটা গবেষণার বিষয়, কিন্তু বোঝাই যাচ্ছে টাইফুন এবং তুফান একই রকমের ঝড়কে রিপ্রেজেন্ট করে। কিরকম? এটা কিন্তু উত্তর গোলার্ধের ঝড়, মানে 100 ডিগ্রি থেকে 180 ডিগ্রি ইস্টের মধ্যে এই ঝড়টা সীমাবদ্ধ থাকে, মানে টাইফুনটা। এবং এরও নানা ভাগ আছে, মানে যে কোনো ঝড়, একটা বাতাস বইতে শুরু করলেই সেটাকে টাইফুন বলবো বা তুফান শুরু হয়েছে বলবো, এরকমটা নয়। যদি আমার গতিবেগ থাকে প্রায় 60 থেকে 61 কিলোমিটার মতো, তার বেশি নয়, তাহলে আমরা তখন তাকে বলবো ট্রপিক্যাল একটা ডিপ্রেশন তৈরি হয়েছে, নিম্নচাপ, ট্রপিক্যাল ক্রান্তীয় নিম্নচাপ তৈরি হয়েছে। এই ক্রান্তীয় নিম্নচাপটাই যখন তার গতিবেগ বাড়িয়ে দিয়ে বইতে শুরু করবে, মানে তখন ট্রপিক্যাল স্টর্মে পরিণত হবে। তখন তার গতিবেগ কিন্তু হয়ে যাবে 61 নয়, 62 থেকে প্রায় 88 কিলোমিটার মতো। এবার আরো যখন ঝড়টা তার গতিবেগ বাড়াতে শুরু করলো, 89 থেকে প্রায় 118-20 কিলোমিটার পর্যন্ত যখন উঠে গেল, তখন সেই ট্রপিক্যাল স্টর্মেরই আবার স্ট্যান্ডার্ড আরো বেড়ে গেল, তখন তাকে আমরা বলবো সিভিয়ার স্টর্ম। তারপরে পৌঁছবো গিয়ে আমরা টাইফুনে, তখন কিন্তু 120 নয়, 120 থেকে তার মিনিমাম স্পিড শুরু হচ্ছে, 120 থেকে প্রায় 150-60 কিলোমিটার পর্যন্ত টাইফুনের গতিবেগ। এবারে টাইফুন যখন তার কম্পারেটিভ বা সুপারলেটিভ ডিগ্রিতে, মানে তখন তার উপরে আরো যখন শক্তি বাড়াচ্ছে, তখন তাকে আমরা বলবো ভেরি স্ট্রং টাইফুন। তখন তার গতিবেগ কিন্তু হয়ে যাবে প্রায় 150-55 কিলোমিটার থেকে শুরু করে 190-92-95 কিলোমিটার পর্যন্ত উঠে যাবে। এরপরে যেটা হবে সেটা হচ্ছে পাগল করা একটা স্টর্ম, মানে পাগল তুফান যাকে আমরা বলি, পাগলা তুফান, তাকেই বলা একদম ভায়োলেন্ট টাইফুন যাকে বলে। সেখানে গতিবেগ 195 কিলোমিটার বা 200 কিলোমিটারের ওপরে। তো আমরা এগুলো সবগুলোকেই বললাম যে আমরা এক নামে ঝড় বলি, কিন্তু বিভিন্ন ভৌগোলিক নামে কোথাও টাইফুন, কোথাও টর্নেডো বলা হয়। এবার আমরা টাইফুন এবং টর্নেডোকে সরিয়ে রাখি, এবার আমরা মেন যে সাইক্লোন, অফিসিয়াল সাইক্লোন নেমিং, তার মধ্যে ঢুকে পড়ি। আমরা ছোটবেলায় সবাই চরকি বাজি ফাটিয়েছি বা দেখেছি। তো চরকি যখন ছাড়া হয় তখন ঘুরতে থাকে এবং একটা লেজ থাকে, লেজ থেকে আগুনের মতো ফুলকিটা ছড়ায়, একটা কেন্দ্র আছে যাকে কেন্দ্র করে ঘুরতে থাকে। সাইক্লোনের মুভমেন্টটাও ঠিক সেরকম। এবং ওই যে বললাম একদম প্রথমের দিকে উত্তর গোলার্ধের দিকে বাঁয় থেকে ডানে ঘোরে, তার মানে যখন বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে, ও কিন্তু ডান দিকে যাবে না, ও এসে ভারত মানে ভারতের উপকূলেই কোথাও না কোথাও ধাক্কা মারবে।
ঠিক তেমনি যখন আরব সাগরে তৈরি হচ্ছে, সে চেষ্টা করবে আবার পশ্চিম দিকের কোনো উপকূলকে ধরে তাকে আঘাত করার জন্য। তো যাই হোক, এই যে আমার মানে সাইক্লোনের যে একদম কেন্দ্রটা, যাকে বেস করে আমি চরকিটাকে আবার ভাবি, আমাদের যে বাজি ফাটানো হতো, তার ঠিক কেন্দ্রে যেটুকু মানে সেই যাকে কেন্দ্র করে চরকিটা ঘোরে, তাকে বলা হয় সাইক্লোনের আই বা চোখ। এইখানেই হচ্ছে পাওয়ারটা সবচেয়ে বেশি। আমরা যখন টিভিতে একটার পর একটা সাইক্লোনের ছবি দেখি, তখন খবরে যখন দেখানো হয়, তখন বলছে সাইক্লোনের চোখ যে মূল অংশটি এখনো আছড়ে পড়েনি, সুতরাং ওই সাইক্লোনের চোখের মধ্যেই সব থেকে বেশি পাওয়ার বা সব থেকে বেশি শক্তিটা লুকিয়ে থাকে। আর বাকিটুকু হচ্ছে লেজের ঝাপটা। সেই লেজের ঝাপটা দিতে 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 যখন সে জলভাগ থেকে স্থলভাগের মধ্যে ঢোকে, সেই লেজের ঝাপটায় আমরা তখন বৃষ্টিটা পাই। যত বেশি ভেতরে স্থলভাগে ঢুকতে থাকে, সেই লেজের ঝাপটা তখন আরো বেশি করে আমাদের উপরে স্থলভাগের উপর পড়ে, এবং সেটাকে বলা হয় সাইক্লোনের লেজ। তো এই গেল সাইক্লোনের একটা স্ট্রাকচার, ওভারঅল স্ট্রাকচার। এরপর সাইক্লোনের নেমিং, মানে সাইক্লোন শব্দটা কিভাবে এলো, তার সঙ্গে কলকাতার একটা ইতিহাস জড়িয়ে রয়েছে। এই গল্পটা আমি একদম শেষে বলবো। মানে ভূগোলটা তো একটা খুব নিরস বিষয়, মানে এই ভূগোল কোন দিক, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, তালগোল পাকিয়ে কোথায় ঝড় উঠছে কোথায় ঝড় নেমে যাচ্ছে, এইসব নানা বিষয়ের মধ্যে আমি একটা গল্প দিয়ে শেষ করব, যার সঙ্গে সাইক্লোন ইটসেলফ শব্দটার সঙ্গে কলকাতার একটা বিরাট ইতিহাস জড়িয়ে রয়েছে। এবং পৃথিবীর বুকে যতদিন সাইক্লোন উঠবে, ততদিন কলকাতার নাম সেই শব্দটার সাইক্লোন শব্দের সঙ্গে জড়িয়ে থাকবে। গল্পটা আমি শেষে বলবো। এরপর আসি, কতগুলো নাম আমরা শুনতে পাই। কোথাও বলা হচ্ছে আমফান, কোথাও বলা হচ্ছে বুলবুল, বিভিন্ন রকম নাম। কোথাও হঠাৎ একটা আমরা শুনলাম যশ, কোথাও আবার নানা রকম নাম ডাকা হচ্ছে। এই নামগুলো কিভাবে হয়? এই যে আমি প্রথমে বলেছিলাম যে উত্তর গোলার্ধে 4 রকমের মূলত 4টে ঝড় আমাদের চিহ্নিত করা হয়, আর দক্ষিণ গোলার্ধে 8টা ঝড় চিহ্নিত করা হয়। এই ঝড়গুলো না কোনোদিন আগে সেরকম নাম ছিল না, যে আমফান বুলবুল এরকম নাম ধরে ডাকছি আমরা, এরকম কিন্তু কোনো নাম ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক আগে তখন এই ঝড়গুলো তো ইতিহাসে লেখা হচ্ছে। তো ইতিহাসে যখন লেখা হতো, তখন লেখা হতো বেসিন ধরে। বেসিন ধরে মানে হচ্ছে উপকূলে যে ঝড়টা তৈরি হচ্ছে, যে উপকূলে তৈরি হচ্ছে, সেই উপকূলটা ধরে সেই নামকরণ করা হলো। যেমন আটলান্টিক উপকূলে ধরা গেল হয়তো ইউএস এর উপকূলে ঝড়টা তৈরি হয়েছে, সেই ঝড়টা হয়তো সেই উপকূলের নাম ধরে করা হলো। এইটা করতে গিয়ে দেখা গেল যে একটা ঝড় তো একাধিক উপকূলে আছড়ে পড়ছে, তাহলে তার নামকরণ বিভিন্ন দেশের মধ্যে কাড়াকাড়ি শুরু হয়ে গেলে, যে আমার দেশের নামে সেই ঝড়ের নামকরণ হবে। আবার একই জায়গায় তো একাধিকবার নামকরণ, মানে একাধিক ঝড় উঠছে, তাহলে কত নামকরণ একটা উপকূলের নামে দেবে? তখন ঠিক হলো যে অন্যান্য দেশে যারা সেইন্ট রয়েছে, মানে সাধু যারা রয়েছে, তারা কোনোদিন জন্মেছেন বা কোনো বিশেষ দিনে মারা গেছেন, এইরকম যদি কোনো বিশিষ্ট সাধু যারা সেইন্ট রয়েছেন, মানে খ্রিস্টানদের মধ্যে বেসিক্যালি, তাদের নামে এই ঝড়গুলোর নাম দেওয়া শুরু হলো। সেটা কিন্তু ফার অ্যাহেড দেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বহু আগে। তো তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেটে গেল, বিজ্ঞান অনেকটা এগোলো, তারপরে ইউএনও যে বিভিন্ন সংগঠনগুলো তৈরি হলো, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন তৈরি হলো, তার আন্ডারে 11টা সংগঠনকে আনা হলো। সংগঠন বলবো না, মানে সংস্থাকে আনা হলো। এই যে 8টা, উত্তর গোলার্ধে 4টে এবং দক্ষিণ গোলার্ধে প্লাস 3টে, এই 11টা মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন বিভিন্ন দেশের, তারা বসে ঠিক করলো যে না, আমরা একত্রিত হই, এই 11টা দেশ মিলে যে নাম দেওয়া হবে, বিভিন্ন ঝড়ের আমরা নাম দিই। এই ঝড়ের নাম দেওয়ার ফলে যে 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 উপকূলে যে যে ঝড় তৈরি হবে, সেই সেই উপকূলের দেশের নাম সেই লিস্ট থেকে নিয়ে সেই ঝড়ের নামকরণ দেওয়া হবে। আমি ইন্ডিয়ার উদাহরণ দিই। ইন্ডিয়ার উদাহরণ দেওয়া গেল যে আমাদের ইন্ডিয়া আইএমডি কে তথ্য সরবরাহ করে হচ্ছে, আইএমডির আন্ডারে কিন্তু 13টা দেশ রয়েছে এই ঝড়ের নাম দেওয়ার ক্ষেত্রে। 13টা দেশ মূলত কোনগুলো? তার মধ্যে পাকিস্তান রয়েছে, তার মধ্যে মিডল ইস্টের অনেক কান্ট্রি রয়েছে, তার মধ্যে বাংলাদেশ রয়েছে, তার মধ্যে শ্রীলঙ্কা রয়েছে, তার মধ্যে সৌদি আরব রয়েছে, থাইল্যান্ড রয়েছে, ইউএই রয়েছে, ইউনাইটেড আরব এমিরেটস। এরকম 13টা দেশ মিলে ভারতকে দায়িত্ব দিয়েছে, ঠিক আছে তুমি
WMOর সঙ্গে, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশনের সঙ্গে সমস্ত যোগাযোগ রাখো, কিন্তু লিস্ট যখন তৈরি হবে এই 13টা দেশের একটা কমন লিস্ট তৈরি হবে, এবং যে দেশে যে ঝড় উঠবে সেই দেশের উপকূলে যে ঝড় উঠবে সেই নাম সেখান থেকে লিস্ট থেকে দেওয়া হবে। যেমন আমাদের জিয়াস যেমন খুব রিসেন্টলি হলো, এরপর যদি পাকিস্তান উপকূলে যখন ঝড় উঠবে তখন তার নাম দেওয়া হবে গুলাব। কিন্তু এটাই যদি আবার ইন্ডিয়ান উপকূলে, ভারতের উপকূলে যদি আবার ঝড়টা তৈরি হয় তখন তার ঝড়টা নাম দেওয়া হবে তেজ। আবার বাংলাদেশের উপকূলে যদি ঝড় তৈরি হয় তখন তার নাম দেওয়া হবে হচ্ছে বিপর্যয়। এই নামগুলো লিস্ট করা আছে, মানে 2004 থেকে 2020 সাল পর্যন্ত লিস্টে যে ঝড়গুলো হয়েছিল সেই ঝড়ের মানে লিস্ট শেষ হয়ে গিয়েছে, আবার নতুন লিস্ট তৈরি করা হয়েছে। এই লিস্ট আবার যতদিন চলবে ততদিন চলবে, আবার নতুন করে নামকরণ করা হবে। আবার যদি শ্রীলঙ্কায় যদি ঝড় আছড়ে পড়ে তখন সেই ঝড়ের নাম দেওয়া হবে আর কি শক্তি। এই লিস্ট তৈরি করে রাখা আছে। আবার কাতার এবং সৌদি আরবিয়াতে যদি কোনো ঝড় আছড়ে পড়ে তখন সেই ঝড়ের নাম দেওয়া হবে হচ্ছে শাহিন। এরকম আটলান্টিকেও তো ঝড় তৈরি হবে। আমি বলেছিলাম যে নর্দার্ন আটলান্টিক এবং নর্থ ইস্টার্ন প্যাসিফিকে ঝড় তৈরি হবে। তো আটলান্টিকে যে ঝড় তৈরি হবে তার নামকরণটা আমাদের এখানে যেরকম বিভিন্ন পাখির নামে কিংবা ফুলের নামে নামকরণ হয়েছে, ওদের দেশে কিন্তু সেরকম ভাবে নামকরণটা হয়নি। ওদের দেশে হচ্ছে ছেলে মেয়েদের নামে নামকরণ হয়েছে। মানে 6টা লিস্ট ওরা করে রেখেছে। আমি যদি খুব ক্যাটেগরিক্যালি বলার চেষ্টা করি, আটলান্টিকে যে ঝড় তৈরি হবে সেই ঝড়ের 6টা লিস্ট করা আছে নামকরণের, এবং প্রতিটা লিস্টে 21টা করে নাম আছে। কেন 21টা, কেন 22, 23, 25 বা 28 নয় কেন? 21টা হচ্ছে আমাদের ইংরেজি বর্ণমালায় যে 26টা অক্ষর আছে তার থেকে 5টা অক্ষরকে বাদ দিয়ে 21টা অক্ষর নিয়ে প্রতিটা থেকে মানে ABCDE করে এক একটা ক্রোনোলজিক্যালি অ্যালফাবেটিক্যালি নামগুলো করা আছে, স্টার্টিং ফ্রম দ্য নেম অফ আ ফিমেল। এবং প্রথম নাম হচ্ছে অ্যানা, তারপরের নাম হচ্ছে বিল, বয়সীল, BILL, বিল। মানে বোঝাই যাচ্ছে একটা ফিমেল, একটা মেল, একটা ফিমেল, একটা মেল। তো 5টা লেটার বাদ দেওয়া রয়েছে, কিউ বাদ দেওয়া রয়েছে, MNOP, কিউ বাদ দেওয়া রয়েছে। XYZ দিয়ে কোনো নামকরণ ওরা করেনি। আর একটা ইউ ফর আমব্রেলা। এই 5টা লেটার, দ্যাট মিনস কিউ, XYZ, এই 5টা লেটারকে বাদ দিয়ে দিয়েছে ওরা। তাহলে 21টা হলো। তাহলে 21টা মানে হচ্ছে লাস্টেরটা অবশ্যই ফিমেলে গিয়ে শেষ হবে, জোর বিজোড়ে যদি আমরা হিসেব করি। তাহলে প্রথম লিস্ট শুরু হচ্ছে ফিমেল দিয়ে, পরের লিস্ট শুরু হবে মেলের নামকরণ করে। এরকম ভাবে 6টা লিস্ট ওরা করে রেখেছে। ঠিক তেমনি পূর্ব প্রশান্ত মহাসাগর এবং সেন্ট্রাল প্যাসিফিক, দ্যাট মিনস থেকে মানে প্রশান্ত মহাসাগর, সেন্ট্রাল নর্থ মানে কেন্দ্রীয় এবং উত্তর, উত্তর এবং মধ্য যাকে বলা হয়, উত্তর মধ্য প্রশান্ত মহাসাগর এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে যে ঝড় তৈরি হবে সেখানে হচ্ছে 26টা লেটার। আবার 26টার মধ্যে দুটোকে বাদ দিয়ে দিয়েছে ওরা, কিউ আর ইউ, এই দুটোকে বাদ দিয়ে 24টা করে নাম নিয়ে একটা একটা করে লিস্ট ওরা তৈরি করে রেখেছে। এবং ওখানেও আবার সেই একই রকম, প্রথমে A, তারপর B, তারপর C, এরকম ভাবে করা রয়েছে। এরা কিন্তু আবার মেলের নামকরণে প্রথম নামকরণ করে রেখেছে, অ্যান্ড্রুজ, তারপরে ব্লাঙ্কা, কার্লোস, এরকম ভাবে নামকরণ করা আছে। এরপর আসছে, আমি তো বললাম নর্দার্ন ইন্ডিয়া, ইন্ডিয়ান পার্ট তো বলেই দিলাম 3 নম্বর, উত্তর গোলার্ধের একটা মেজর পোর্শন। আরেকটা মেজর পোর্শন বলে রেখেছি বাদ রয়েছে, যেটা ওয়েস্টার্ন প্যাসিফিক, প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিক, জাপানকে কেন্দ্র করে যে দেশগুলো রয়েছে এবং সেখানে যে ঝড়গুলো ওঠে সেই ঝড়গুলোর একটা নামকরণ আছে। তো জাপানের যে মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, সেখানে 14টা দেশ ইনক্লুডিং জাপান তারা একত্রিত হয়েছে, তার নামকরণের সমস্ত দায়িত্ব জাপানকে দেওয়া রয়েছে। এবং সেখানে দেশগুলোর মধ্যে রয়েছে কম্বোডিয়া, জাপান, নর্থ কোরিয়া, হংকং, লাওস, মালয়েশিয়া, ফিলিপিন্স, এই সমস্ত দেশগুলো রয়েছে। ইভেন USA রয়েছে, যেহেতু প্যাসিফিকের একটু পার্ট রয়েছে সেই জন্য USA ওদের পার্ট, ওদের ওখানে এরকম ভাবে নামকরণ করা আছে। এটা গেলে তো উত্তর গোলার্ধের গল্প। এরপর আসি দক্ষিণ গোলার্ধে। দক্ষিণ গোলার্ধেও ঠিক সেরকম ভাবে নামকরণ করা রয়েছে। সাউথ ওয়েস্ট ইন্ডিয়ান মানে দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগরে যে ঝড়গুলো ওঠে তার একটা নামকরণের লিস্ট করা রয়েছে। অস্ট্রেলিয়াকে কেন্দ্র করে, পাপুয়া নিউগিনিকে কেন্দ্র করে যে ঝড়গুলো ওঠে
তার একটা নামের লিস্ট করা রয়েছে। সাদার্ন প্যাসিফিক, দক্ষিণ প্রশান্ত মহাসাগর, সেখানে যেমন রয়েছে, সেখানে একটা নামের লিস্ট করা রয়েছে। এগুলো ঠিক কিন্তু অ্যালফাবেটিক্যালি বা উত্তর গোলার্ধে যেরকম ডিসিপ্লিন মানে যতটা সিস্টেমেটিক এবং যতটা সাইন্টিফিক্যালি নামকরণ ওরা নিজেদের মতো করে করেছে, ঠিক দক্ষিণ গোলার্ধের কিন্তু অতটা অ্যালফাবেটিক্যালি বা সিস্টেমেটিক বা মেল ফিমেল এত কিছু ভেবে বা কোনো লেটারকে বাদ দেবো কোনো লেটারকে রাখবো এত কিছু চিন্তা ভাবনা করে কিন্তু দক্ষিণ গোলার্ধের ঝড়গুলোর স্টর্মগুলোর এখনো নামকরণ হয়নি। আবার সাউথ আটলান্টিকেও আবার কতগুলো রয়েছে সেরকম ঝড়ের নাম রয়েছে। অরণি বলেন একটা ঝড়ের নাম করা রয়েছে, বাপো বলে নামকরণ করা রয়েছে। আবার সাউথ প্যাসিফিকে যে নামগুলো, সেই নামগুলোর মধ্যেও আনা, বিনা, কোডি এরকম ধরনের নামকরণ কতগুলো রয়েছে। তো এই গেল হচ্ছে নামকরণের পার্ট। এবার যেটা আমি গল্পটা বাকি রেখেছিলাম, যে গল্পটা বলে শেষ করি। একজন নাবিক তিনি এই মানে বলা যেতে পারে ঊনবিংশ শতকের শেষের দিক নাগাদ, প্রথমের দিক নাগাদ ভারতবর্ষে এলেন। তাও সেটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি সূত্রে। তিনি ছিলেন হচ্ছে ইংল্যান্ডের সাসেক্সের একজন লোক। সেখানেই ভারতবর্ষে এসে তিনি বিয়ে করেন। কিন্তু এলেন কি করে? তার বাবা এবং মা দুজনেই ছিলেন হচ্ছেন সাগরের ধারে যে সরাইখানা থাকে ইংল্যান্ডে, সেখানে কাজ করতেন। এবং সেই সরাইখানায় বোঝাই যাচ্ছে যে বিভিন্ন জাহাজের নাবিকরা, নৌকা থেকে যারা নৌকা নিয়ে ইংল্যান্ডের বিভিন্ন নদীতে যারা সারাক্ষণ ভেসে বেড়ায়, মাছ ধরে, তারা এসে নানা রকমের মাছ, নানা রকমের খাবার দাবার এসে সেই সরাইখানাতে খাওয়া দাওয়া করতো। এবং সেই নাবিকদের কাছে সেই লোকটি প্রায়ই ছোটবেলা থেকে জাহাজের নাবিকদের গল্প শুনতো এবং ভালোবাসতো যে কোনো একটা সময় সে জাহাজে করে সে সাগরে ভেসে বেড়াবে। তার বয়স যখন মাত্র 25 বা 26 বছর বয়স, সে একটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি নেয় এবং মূলত জাহাজের চাকরি নিয়ে সে ভাসতে ভাসতে 7 বছর তিনি জাহাজে করে কাটিয়ে ভারতে এসে, এবং ভারতে বললে ভুল হবে, তিনি বাংলার উপকূলে এসে ভেড়েন তার জাহাজকে নিয়ে এবং পরবর্তীকালে আজীবন তিনি এখানেই থেকে যান। প্রশ্নটা সেখানে নয়, তো সাইক্লোন তার জীবনে কোত্থেকে এলো, সাইক্লোন এবং কলকাতা কি করে এলো? তিনি 1835-36 সাল নাগাদ এশিয়াটিক সোসাইটিতে কোনোভাবে যুক্ত হন বলতে, এশিয়াটিক সোসাইটি থেকে সেই সময় একটা করে রিসার্চ পেপার বেরোতো। দ্য জার্নাল অফ দ্য এশিয়াটিক সোসাইটি বলে একটা জার্নাল বেরোতো। সেখানে তার মানে বেঁচে থাকা, মানে উনি লেখা শুরু করেছিলেন 1836 থেকে এবং উনি মারা যান 1858 বা 60 এরকম সময়টায়। এই 1836 থেকে 55, প্রায় 18 থেকে 20 বছর উনি প্রায় 24 থেকে 25টি রিসার্চ পেপার ওখানে লিখেছিলেন। এবং সেই পেপারের দৈর্ঘ্য খুব কম না, মানে আজকের দিনে যেরকম এত রিসার্চ জার্নাল রয়েছে, বেরিয়ে যায়, মানে নেটে সার্চ করলেই এত রিসার্চ জার্নাল বেরিয়ে যায়, তখনকার দিনে তো সেরকম ছিল না। তো সেটা ভাবাটাও মানে অবান্তর। কিন্তু একটা বছরে 24, মানে একটা লোকের পক্ষে তার জীবনে 24 থেকে 25টি মানে এশিয়াটিক সোসাইটির মতো প্রতিষ্ঠান থেকে রিসার্চ জার্নাল বের করা, জার্নালে লেখা বের করা খুব একটা কিন্তু মানে সোজা কাজ নয়। এবং সেই লেখাগুলোর দৈর্ঘ্য যে খুব ছোট ছিল তা নয়, এবং মূল বিষয়বস্তু ছিল সবগুলোই কিন্তু হচ্ছে সাইক্লোনকে কেন্দ্র করে। এবং অদ্ভুতভাবে 1835 থেকে 1847 এবং 48-এর প্রথম পর্যন্ত তিনি কিন্তু সাইক্লোন শব্দটি পৃথিবীতে ব্যবহৃত হয়নি এবং তিনিও ব্যবহার করেননি। তিনি স্টর্ম কোথাও ব্যবহার করছেন, কখনো টাইফুন, টর্নেডো, সিভিয়ার স্টর্ম ব্যবহার করছেন। এবং মূলত তিনি তার অভিজ্ঞতাগুলো লিখে রাখছেন নাবিক হিসেবে। ওই যে 7 বছর তিনি চীন সাগর এবং ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর পেরিয়ে এসে তার তরি ভিড়িয়েছিলেন আমাদের বঙ্গের উপকূলে, সেই সময়কার জাহাজের যে বিভিন্ন অভিজ্ঞতা তিনি লিখে রেখেছিলেন। এবং তার সঙ্গে পরবর্তীকালে আমেরিকার একজন নাবিক, তার সঙ্গে তার চিঠিচাপাটি হচ্ছে। সেই সময় চিঠিচাপাটি তো আমেরিকার দিকে যে আটলান্টিক এবং প্যাসিফিকের কিছুটা অংশে যে ধরনের ঝড় উঠছে সেই বিষয়গুলো নিয়ে তিনি চিঠিচাপাটি লেনাদেনা করছেন।
পত্র বিনিময় করছেন এবং তারপর সেই সমস্ত অভিজ্ঞতাগুলো তিনি তার রিসার্চ পেপারগুলোতে লিখে যাচ্ছেন। 1848 সালে গিয়ে তিনি প্রথম শব্দটি নিয়ে এলেন সাইক্লোন, এবং এই সাইক্লোন শব্দটি তখন ইংরাজি ডিকশনারিতে স্থান পেল। কলকাতাতে বসে তিনি লিখলেন, এশিয়াটিক সোসাইটির জার্নালে সেই শব্দটি প্রথম বেরোলো, এবং সাইক্লোন শব্দটিকে তিনি ব্যাখ্যা করলেন দ্য কয়েল অফ দ্য স্নেক, মানে একটা সাপ যেমন পাকিয়ে থাকলে যেরকম কয়েলের মতো দেখতে লাগে, আজকালকার দিনে কয়েল বলতে আমরা বুঝি, সেটার ব্যাখ্যায় গেলাম না। তো সেই কয়েল হিসেবে তিনি সাইক্লোন শব্দটিকে ব্যাখ্যা করলেন, এবং পরবর্তীকালে আমাদের তো আজকের জীবনে বোঝাই যাচ্ছে কিভাবে সারা পৃথিবীতে সাইক্লোন শব্দটা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে, ভাবনা চিন্তাধারা সমস্ত কিছুর সঙ্গে জড়িয়ে গেছে। কিন্তু যে লোকটি, মানে যে মানুষটি নমস্য ব্যক্তি যিনি, এবং তারপরে এবং অদ্ভুতভাবে মানে ওটি সম্ভবত ছিল 18 নম্বর বা 19 নম্বর তার রিসার্চ পেপার, তারপর থেকে তিনি যে সমস্ত রিসার্চ পেপারগুলি এশিয়াটিক সোসাইটির জার্নালে লিখছেন সবগুলোতেই তিনি কিন্তু সাইক্লোন শব্দটি ব্যবহার করছেন, এবং একই সঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশেও তখন সাইক্লোন শব্দটি আস্তে আস্তে অ্যাকসেপ্টেড হতে শুরু করছে। তো এই গেল সাইক্লোনের গল্প। তিনি মারা গেলেন কলকাতাতেই, এবং একই সঙ্গে বলা যেতে পারে সাইক্লোন এবং কলকাতা এই দুটো শব্দ জড়িয়ে গেল। যতদিন পৃথিবীতে কলকাতা থাকবে, যতদিন পৃথিবীতে সাইক্লোন থাকবে, সাইক্লোন উঠবে, কলকাতা ইতিহাস লেখা হবে, ততদিন এই সাইক্লোন শব্দটির সঙ্গে কলকাতা কিন্তু মানে সিনোনিমাস না হলেও মানে একই সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবে বলা যায়। সেই নাবিকের নাম হচ্ছে, বিশিষ্ট নাম, তার নাম হচ্ছে হেনরি পিডিংটন। তো এই আমি বোধহয় অনেকটাই বোর করলাম সাইক্লোন সম্পর্কে বলতে গিয়ে। এই আমার বক্তব্য, অর্ণব। থ্যাংক ইউ। ধন্যবাদ জানাই মাননীয় রাতুল দত্ত মহাশয়কে। দেখো রে, যে নামলো বুঝি ঝড়, ঘাটের পথে বাঁশের শাখা ওই করে ধরফর। প্রকৃতি যখন রুষ্ট হয় তখন দশভুজার মতোই আমাদের দমন করে। এটা আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। গাছ ভাঙলো, গরিবের মাটির আলয় ধুলোয় মিশলো, বড়লোকের ঘরের বিদ্যুৎ গেল চলে, আর একদম অভাগাদের মাথার উপর থেকে ছাউনি গেল উড়ে। ঝড়ের হাড় হিম করা শব্দ বুকের ভিতরে হাজার দামামা বাজিয়ে আমাদের শেষ তুচ্ছতার ধ্বজা উড়িয়ে চলে গেল। একদিকে করোনার ভয়াবহ, অন্যদিকে বিধ্বংসী ঝড়ের প্রবাহ। প্রকৃতির এই হেন তাণ্ডব পরিবেশের কাছে যেন মহাদানব। একটা ভয় যোগ হলো ভয়ানক পরিস্থিতিতে। আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন ডক্টর রাজ্যশ্রী নিয়োগী। তিনি একজন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের অধ্যক্ষা। তিনি আজ আমাদের বলবেন এই সাইক্লোনগুলি হওয়ার ফলে মানুষের দুর্দশার যে চিত্র, মানুষের যে কর্মকাণ্ডের ক্ষতি হয়ে যাচ্ছে, অর্থনীতির ওপর সাইক্লোনের যে প্রভাব, এই বিষয়ে আমরা জানবো, শুনবো। ম্যাডাম। ধন্যবাদ নবীনা, এবং ধন্যবাদ অর্গানাইজারদের। এবং আমার খুব ভালো লাগছে আমাদের ছাত্রের মতন অঙ্কন পাল, ওটা ছোট্ট ছেলে, যে সায়েন্স ইন অ্যাকশন ক্লাবটাও করেছে, এবং ওর মূল উদ্দেশ্য হচ্ছে যে গ্রামাঞ্চলের মানুষদের মধ্যে বিজ্ঞান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা বা তাদেরকে বিজ্ঞান মনস্ক করে তোলা। আমি বলবো যে শুধু গ্রামাঞ্চলের মানুষরা যে বিজ্ঞান মনস্ক নয় এরকম না, সবাই যে এরকম তা নয়, আবার শহরে সবাই যে খুব বিজ্ঞান মনস্ক এমনটাও নয় আর কি। তো আমাদের বিজ্ঞান সচেতন সবাইকেই হতে হবে, কারণ আমরা কুসংস্কারাচ্ছন্ন বা অবৈজ্ঞানিক মনোভাব আমরা কম বেশি সবাই পোষণ করি। আমরা বিজ্ঞানের ছাত্রছাত্রীরাও করি, আর এবং আমরা যারা নিজেদেরকে ভাবি যে আমরা শিক্ষিত, তারাও অনেকে কিন্তু খুব যে সবসময় বৈজ্ঞানিক চিন্তা ভাবনা দ্বারা পরিচালিত হই এমনটা কিন্তু নয়। অনেক সময় দেখা যায় আমরা এমন কিছু কাজ করি যেটা কিন্তু বৈজ্ঞানিক চিন্তা ভাবনা প্রসূত নয়।
সুতরাং সবার মধ্যে এই বিজ্ঞান সচেতনতাটা তৈরি করাটা এইটা একটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কাজ আজকের দিনে। এবং তার সঙ্গে আমাদের কলেজে যে সায়েন্স ইনোভেশন সেন্টার আছে এবং তার কনভেনার হচ্ছেন ডক্টর অর্ণব ব্যানার্জি, উনি জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন ডিপার্টমেন্টের এইচওডি। উনি এটা খুব যত্ন করে করেন এবং ওনার উদ্দেশ্যই হচ্ছে একেবারে ছোট থেকে মানে স্কুল স্তর থেকে এই সচেতনতাটা ছড়িয়ে দিতে, যে একটু বৈজ্ঞানিক ভাবে মানুষ যেন সবকিছু ভাবে। এবং সেই জন্যই আজকে আমাদের এখানে আরেকজন বক্তা ছিল, ভীষণ ছোট্ট, আলেখ্য চক্রবর্তী। ও স্কুলে পড়ে, যে কোনো কারণেই হোক ওর বক্তব্যটা শোনা হলো না। এবং তারপরে আমরা রাতুল বাবুর কাছে ঝড় সম্পর্কে একদম তাত্ত্বিক কিছু শুনলাম, কিভাবে নামকরণ হয়, কিভাবে ঝড় হয়, কোন ঝড়কে কি বলে ইত্যাদি সবকিছু। তবে অর্থনীতিবিদ হিসাবে আমার বক্তব্যটি বড্ড করুণ। তার কারণ হচ্ছে এইটা বলতে গেলে সব কথা যেহেতু ওপেন ফোরামে বলা যায় না, এবং যেহেতু আমি এখানে বক্তা হিসেবেই এসেছি, তবু যেহেতু আমার একটি চেয়ার আছে, সেই জন্য সব কথা বলা যায় না। এটাকে ঝড়ের অর্থনীতিও বলা যায়, যে ঝড় যদি হয় বা প্রাকৃতিক দুর্যোগ যদি হয়, তাহলে তার পেছনে কিন্তু একটা ভীষণ অর্থনীতি কাজ করে। তারও আগে যেটা কাজ করে সেটা হচ্ছে যে ধারাবাহিকভাবে এই সমস্ত এলাকা, যে এলাকাগুলি প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়, সাধারণত ঝড় হলে আমাদের উপকূলবর্তী এলাকাগুলো ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়। এবং দেখা গেছে যে ধারাবাহিকভাবে এই এলাকাগুলির মানুষেরা দারিদ্র সীমার নিচে অথবা জাস্ট দারিদ্র সীমার ওপরে একটা ডেফিনেশন অনুযায়ী তারা বাস করে। কিন্তু প্রকৃতপক্ষে তারা প্রায় বেশ মেজর পোর্শন, মানে আমরা জানি যে ভারতের এখনো পর্যন্ত 42% লোক দারিদ্র সীমার নিচেই বাস করে। ফলে এই উপকূলবর্তী অঞ্চলের লোকেরা বেশ তারা তাদের জীবন জীবিকা দারিদ্র সীমার নিচেই থাকে, বা এমন একটা জায়গায় থাকে যে তারা এই প্রকৃতিকে অহরহ, প্রকৃতির থেকেই তারা বাঁচতে চেষ্টা করে, মানে প্রকৃতিকে ইউজ করেই তাদের লাইভলিহুড তারা আর্ন করে। এবং তার ফলে যেটা হয়, তারা জানে যে প্রকৃতি নষ্ট করা, বা যেমন ধরুন যে সুন্দরবনের ম্যানগ্রোভ কেটে ফেলে বসতি করা বা গাছ কাটা ইত্যাদি গুলো ঠিক কাজ নয়, কিন্তু তারা বাধ্য হয়ে এগুলো করে। এবং আমরা জানি যে টোটাল কলকাতাকে রক্ষা করে কিন্তু সুন্দরবন। এবং গতবারে যে আমফান হয়েছিল, সুন্দরবন কিন্তু বুক পেতে, কলকাতায় হয়তো আমাদের কিছু গাছ পড়ার জন্য আমাদের লাইট চলে গিয়েছিল এবং জল ছিল না, আমরা একেবারে কান্নাকাটি ভীষণ রকম করেছিলাম। কিন্তু মূলত সেটা কিন্তু এমন কিছু সমস্যা নয়, কলকাতাকে একেবারে বাঁচিয়ে দিয়েছিল কিন্তু সুন্দরবন। কিন্তু সুন্দরবনের বাসিন্দারা বা উপকূলবর্তী অঞ্চলের বাসিন্দারা তারা পেটের দায়ী বলতে পারেন বা জীবন জীবিকার দায়ী বলতে পারেন, যে তারা এই পরিবেশটাকে কোনোভাবে, বাস্তুতন্ত্রটাকে ক্ষতিগ্রস্ত করে ফেলেন। ফলে যে ঝড় আসে, যে ধরনের বিভিন্ন সংজ্ঞার যে ঝড়ের কথা আমরা শুনলাম, সেই যে ঝড় আসে তা তাদেরকে ভাসিয়ে দিয়ে যায় নানা রকম ভাবে। এক তো তাদের চাষের জমি নষ্ট করে দিয়ে যায়, কারণ লবণাক্ত জল ঢুকে পড়ে এবং 3-4 বছর সেই জমিগুলোতে চাষ করা যায় না। এবং তারপরে তাদের ঘর বাড়ি ভেঙে যায়, তাদের বেশিরভাগেরই পাকা বাড়ি থাকে না, নানা রকম ভাবে তাদের ক্ষতিগ্রস্ত হয়। এবং এই ক্ষতিগ্রস্ত হওয়ার পরে তারপরে কিন্তু অনেক রকম সিদ্ধান্ত হয় যে কিভাবে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে, কিভাবে এই জিনিসটাকে গড়ে তোলা হবে, কিভাবে নতুন করে বাঁধ দেওয়া হবে, কিভাবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে নতুন করে পুনর্নির্মাণ করা হবে। তার জন্য প্রচুর চেষ্টা করা হয়, প্রচুর অ্যালটমেন্ট হয়, অনেক কিছু হয়। কিন্তু যেহেতু আমরা জানি যে আমাদের মতো তৃতীয় বিশ্বে, ভীষণ কঠিন কথা বলছি কিন্তু আমি খুব সহজ করেই বলার চেষ্টা করছি, যেহেতু তৃতীয় বিশ্বের দেশগুলোতে আমরা দেখেছি যে অর্থনীতিকে ডমিনেট করে রাজনীতি। ফলে রাজনীতির এই ডমিনেশনের জন্য যা যা করার কথা
বা যা যা ভাবা হয়, যা যা নীতি প্রণয়ন করা হবে চিন্তা করা হয়, এবং যা যা টাকা তার জন্য অ্যালট করা হয়, পরবর্তী আর একটা ঝড় আসার আগে দেখা যায় যে সেগুলি কিছুই করা হয়ে ওঠেনি। কারণ প্রশ্ন অনেক রকমের উঠতে পারে, তো সেইটা সবার মনেই এই প্রশ্নটা আসছে যে প্রতি বছরই তো একটা করে ঝড় আসে, এবং আমরা জানি যে আবার গুলাব বলে একটি ঝড় আসছে, এবং সেই ঝড়টার অভিমুখ আমরা জানি না। যদি সেটা আবার উড়িষ্যার দিকে চলে যায় তাহলে কিছুটা হলেও সুন্দরবন বেঁচে যাবে, যদি সেটা বাংলাদেশের দিকে চলে যায় তাহলে সুন্দরবন বেঁচে যাবে, আর যদি সেটা কোথাও না গিয়ে শুধু সুন্দরবনের উপরেই আছড়ে পড়ে তাহলে কিন্তু সুন্দরবন আবার ভাসবে। সুতরাং আবার আমাদের মানুষজন, আমাদের সহযাত্রীরা আবার ভাসবে, জীবন পথের সহযাত্রীরা আবার ভাসবে। কিন্তু ঝড় তো আসবেই, তার কারণ হচ্ছে পরিবেশকে তো এই কিছুদিন আগেই মাত্র যে 5ই জুন আমাদের পরিবেশ দিবস ছিল, সেই পরিবেশ দিবসের যে থিম ছিল যে রেস্টোরেশন অফ ইকোসিস্টেম, অর্থাৎ বাস্তুতন্ত্রকে ফিরিয়ে দিতে, আমি এই প্রশ্নটা করেছিলাম যে যে বাস্তুতন্ত্র নিয়ে আমাদের সভ্যতার যাত্রা শুরু হয়েছিল, আজ এত এত বছর পরে 1974 সাল থেকে আমরা পরিবেশ দিবস পালন করে আসছি, এবং 1974 সাল থেকে আমরা সো কল্ড অ্যাওয়ারনেস আমরা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি যে পরিবেশকে বাঁচাতে হবে। সেই 47 বছর পরেও কিন্তু আমাদের থিম হচ্ছে রেস্টোরেশন অফ ইকোসিস্টেম, অর্থাৎ বাস্তুতন্ত্রের পুনর্নির্মাণ। অর্থাৎ বাস্তুতন্ত্রটা আমরা অনেকটাই ধ্বংস করে ফেলেছি, এবং তারই কিন্তু রেজাল্ট হচ্ছে এই ভয়ঙ্কর ধরনের ঝড়, একবার নয় বারবার। আমরা জানি মার্চ মাসে কালবৈশাখী হয়, মার্চ এপ্রিল নাগাদ কালবৈশাখী হয়, কিন্তু এই ধরনের যে বিধ্বংসী ঝড়, এইটা কিন্তু পরিবেশ, তীব্র পরিবেশ দূষণেরই ফল, এবং এটা আমাদের ভোগ করতেই হবে, কারণ আমরা সচেতন হচ্ছি না। আমরা বলছি, আমরা অনেক সেমিনার করছি, আমরা অনেক বলছি, সবাইকে যে শেখাচ্ছি, সবাইকে জানাচ্ছি, সবাইকে বোঝাচ্ছি, কিন্তু আমরা সেইভাবে সচেতন হচ্ছি না, এবং তার পেছনে কিন্তু কাজ করছে অর্থনীতি। অর্থাৎ এই ঝড় আসলে বা এই ঝড় হলে তার সঙ্গে যে ভীষণ একটা অর্থনীতি জড়িয়ে আছে, দারিদ্রতা থেকে ঝড়, ঝড় থেকে আবার দারিদ্রতা, এবং তার মাঝখানে এক শ্রেণীর মানুষের তার নিজের তৈরি হয়ে যাওয়া বা তার ভবিষ্যৎ গড়ে নেওয়া, এই যে একটা সাইকেল চলতে থাকে, এর চক্রব্যূহ থেকে যতদিন না আমরা কেউ বেরোতে পারবো না, ততদিন পর্যন্ত এই কিছু বলা, কিছু সচেতনতা বৃদ্ধি করা, মানুষকে সচেতন করা, সবকিছু বলা, এইটা খুব ফলপ্রসূ হবে না। কারণ এই কাজটা একমাত্র করতে পারে হচ্ছে রাষ্ট্র। এমন ভাবে তৈরি করতে হবে যে আমরা জানি তো যে উপকূলবর্তী এলাকাগুলো এই ধরনের ঝড়ে, এই ধরনের সাইক্লোনে, এই ধরনের টর্নেডোতে ক্ষতিগ্রস্ত হবে, এটা তো আমরা জানি। তাহলে আমরা সেই ধরনের প্রিকশন নিই না কেন? কারণ এখন আমাদের খুব সুন্দরভাবে আমরা প্রিকশন নিই কি, সাময়িকভাবে আমরা বাঁচাতে চেষ্টা করি, আমরা সব মানুষকে সরাই, সব মানুষ যাতে ভেসে না যায় সেইভাবে সবাইকে, আমাদের নানা জায়গায় আমাদের সাইক্লোন সেন্টার হচ্ছে, সবাইকে সরিয়ে নিয়ে আসি, সবাইকে বাঁচাতে চেষ্টা করি। কিন্তু আমার প্রশ্ন, আমি অর্থনীতিবিদ হিসেবে প্রশ্ন করতে পারি, স্বাধীনতার 72 বছর পরেও কেন এই জিনিসটা হবে যে একটা ঝড়ে বা একটা কোটাল আসছে বলে জলোচ্ছ্বাসে সমস্ত বাঁধ একের পর এক ভেঙে যাবে, সমস্ত জমি একদম জলোচ্ছ্বাসে ভেসে যাবে, সমস্ত ঘরবাড়ি, কাঁচা ঘরবাড়ি ভেসে যাবে, মানুষ পথে বসবে। বছর পর বছর কেন এটা হবে? ফলে এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়, এবং এই প্রশ্নটার সমাধান সাধারণ মানুষ খুব জোরের সঙ্গে না দাঁড়ালে, এই সমস্যাটা যদি মেটানোর চেষ্টা না হয়, অদূর ভবিষ্যতে আমরা আবারও একটা ঝড় হয়তো কিছুদিনের মধ্যেই দেখব, যে ঝড়টা আসছে গুলাব। খুব সুন্দর সুন্দর নাম দেয় বিভিন্ন দেশ, কিন্তু যারা সেই ঝড়টা ফেস করে, যারা সেই ঝড়টার মুখোমুখি হয়, যাদের সেই ঝড়ে যাদের বাসা ভেঙে যায়, সেই মানুষরা জানে, সেই পাখিরা জানে, সেই বন্য প্রাণীরা জানে, সেই গবাদি পশুরা জানে যে এই ঝড়ের মুখোমুখি হওয়াটা, এই ঝড়ে ভেসে যাওয়াটা কত কষ্টের। কিন্তু এইটাই হচ্ছে ভীষণ দুঃখের, এবং অর্থনীতিবিদ হিসেবে
আমি বলতে পারি যে ভীষণ ক্ষতি হয়, ভীষণ ক্ষতি হয়। প্রচুর শ্রম দিবস নষ্ট হয়, প্রচুর ক্ষয়ক্ষতি হয়, প্রচুর শস্য ফসল জমি ক্ষয়ক্ষতি হয়, প্রচুর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অর্থাৎ ঘর বাড়ি এইগুলি এত পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়, সেগুলিকে নতুন করে প্রতিস্থাপন করার জন্য প্রচুর ব্যয় করতে হয়। সে যেই ব্যয় করুক, নিজে ব্যয় করুক কি সরকার ব্যয় করুক, প্রচুর ক্ষতিগ্রস্ত, প্রচুর ক্ষতি হয়। এবং এমন ক্ষতি পরিমাণ হয় যে সেটা যদি না করতে হয়, তাই দিয়ে কিন্তু অনেক উন্নয়নের কাজ করা যায় বা এগিয়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু প্রকৃতির কাছে যেমন আমরা অসহায়, তেমন কোনো কোনো ব্যাপারে আমরা এমনই অসহায় যে আমরা তার সমাধান সবসময় করেও উঠতে পারি না। জীবন জীবিকার তাগিদে, অর্থনীতির তাগিদে, রাজনীতির তাগিদে, অনেক কিছুর তাগিদে আমরা সবটা করে উঠতে পারি না। তবে চেষ্টা তো আমাদের ছাড়লে চলবে না, চেষ্টা করে যেতে হবে এবং আশাও রাখতে হবে, আশাও ছাড়লে চলবে না। তবে এই যে সাঁড়াশি আক্রমণ গত বছর থেকে শুরু হয়েছে, এক হচ্ছে করোনা, আর দুই হচ্ছে বিভিন্ন ঝড় এবং প্রাকৃতিক দুর্যোগ। এর আক্রমণে সত্যি মানুষ বড় অসহায়, মানুষ দিশাহারা। তো আমি জানি না তার শেষ কোথায়। তো এই কষ্টের মধ্যে দিয়েই হয়তো একদিন নতুন আলো উঠবে, নতুন সূর্য উঠবে এবং আমরা হয়তো একদিন নিশ্চয়ই সবকিছু জয় করব, সেই আশাতেই রইলাম। নিজের জীবদ্দশায় না হোক, এই যে ছোট ছোট বাচ্চারা রয়েছে, এই যে অঙ্কনরা রয়েছে, এই যে নবীনারা রয়েছে, এরা নিশ্চয়ই পৃথিবীটাকে এগিয়ে নিয়ে যাবে। এরা নিশ্চয়ই পারবে পৃথিবীটাকে রেস্টোর করতে। যে বাস্তুতন্ত্র নিয়ে আমাদের সভ্যতা শুরু হয়েছিল, সেই বাস্তুতন্ত্র নিশ্চয়ই এরা ফিরিয়ে আনতে পারবে। সবাইকে আরেকবার ধন্যবাদ জানাই ভীষণ সুন্দর সময়োপযোগী এবং এবং ভীষণ প্রাসঙ্গিক একটা আলোচনা সভা আয়োজন করার জন্য। আবারও এরকম হোক আলোচনা, এরা শিখুক, নতুন প্রজন্ম এগিয়ে আসুক, এটাই চাই। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন আর সুস্থ থাকবেন। ধন্যবাদ। Thank you, madam. Now I would like to call our little speaker, Alekho Chakraborty of class 6 from South Point High School. Yes, am I audible? Yes, you are audible. Okay, I'm gonna be screen sharing. So, can I? Yeah, sure, you can. Alekho Chakraborty, are you there? Alekho Chakraborty. নবীনা, ওর মনে হয় কোনো আবার সমস্যা আছে, তুমি আবার এগিয়ে নিয়ে যাও, পরে লাস্টে ডাক। Okay, sir. Cyclones are natural calamities that strike as violent storms and grievous weather conditions, which is caused by disturbances in the atmosphere. They lead to great devastation. The effect of a cyclone is terrible as it destroys everything in its way. People are left homeless and helpless. Now it's time to watch a film named Yas in Bengal, which is directed by photographer and documentary filmmaker Mr. Orijit Naya. হ্যালো,
নমস্কার, আমি অরিজিৎ নাইয়া। স্যার শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, শোনা যাচ্ছে অরিজিৎ, শোনা যাচ্ছে। আহ, তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা ইয়াস ঝড়ের বিধ্বস্ত পরিস্থিতি কি ছিল কিছু কিছু আইল্যান্ডে সাউথ চব্বিশ পরগনার মধ্যে, তারই আমি একটা ডকুমেন্টারি ফিল্ম 3 দিনের ফুটেজের উপর করার চেষ্টা করেছি। সেই সময় মানুষের জনজীবন কিভাবে আছড়ে পড়ে। স্যার রাতুল স্যার যেমন বললেন এবং প্রিন্সিপাল ম্যাম যা বললেন, হ্যাঁ ঠিক তাই ঘটনাটা ঘটে। অর্থনীতির সমস্যা ঘটে, বাস্তুতন্ত্র ভেঙে পড়ে, মানুষজন মারা যায়। কিন্তু আমি সাইক্লোনটা নিয়ে আলোচনা করতে গিয়ে একটা খুব সাধারণ জিনিস বলবো, এই সাইক্লোনটা কেন গঠন হয়, আর ইন্ডিয়ার উপর সাইক্লোন কেনই বা বারে বারে আসে, আর সাইক্লোনটা কিভাবে ফর্ম করে। এই 3টে জিনিস আইডিয়াটা সাধারণ মানুষের মধ্যে আমি দিতে চাই। আমি যতটা পেপার নিয়ে পড়াশোনা করেছি তার উপর ডিপেন্ড করে আমি একটু স্ক্রিনটা শেয়ার করছি। আমি একটু বোঝানোর চেষ্টা করছি যে সাইক্লোনটা কিভাবে ফর্ম করে, তারপর আমি আমার ডকুমেন্টেশনটা প্রেজেন্টেশন করব। স্যার স্ক্রিনটা শেয়ার করছি স্যার। স্যার হ্যাঁ, করো। হ্যাঁ হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছেন স্যার? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে অরিজিৎ। দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, প্রথমেই বলি সাইক্লোন কিভাবে ফর্ম হয়। এখানে আমি একটা গ্রাফ এঁকেছি, সেটা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি কিভাবে ফর্ম হয়। স্যার যেটা বললেন যে সাইক্লোন বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, যেমন নর্থ আটলান্টিক ওশান এবং নর্থ ইস্ট প্যাসিফিক ওশানে হ্যারিকেন নামে পরিচিত, সাউথ প্যাসিফিক অ্যান্ড ইন্ডিয়ান ওশানে সাইক্লোন নামে পরিচিত, নর্থ ওয়েস্ট অ্যান্ড প্যাসিফিক ওশানে টাইফুন নামে পরিচিত। এই যে অংশগুলো দেখতে পাচ্ছেন পৃথিবীর মধ্যে, নর্থ ইস্ট প্যাসিফিক ওশান এবং নর্থ আটলান্টিক ওশান, এই অংশে যে ধরনের ঝড় গঠিত হয় তাকে বলা হয় হ্যারিকেন। তেমনি ভাবে সাউথ প্যাসিফিক ওশান এবং ইন্ডিয়ান ওশান, এই অংশে যে ঝড় তৈরি হয় তাকে সাইক্লোন বলা হয়। আর নর্থ ওয়েস্ট প্যাসিফিক ওশানে যে ধরনের ঝড় সৃষ্টি হয় তাকে বলা হয় টাইফুন। এবার আমরা ভারতবর্ষের এই অংশটিতে অবস্থান করছি। যদি সেখানে ধরা যায় তাহলে এই অংশটিতে রয়েছে, ডান দিকে রয়েছে বঙ্গোপসাগর এবং তার পিছনে রয়েছে ইন্ডিয়ান ওশান। এই অংশটায় কি ঘটে তার জন্য আমরা দেখছি পৃথিবী ৬৬৬ ডিগ্রি কোণে ঘেলে থাকছে এবং উত্তর মেরু আর দক্ষিণ মেরু, উত্তর মেরুতে ঠান্ডা আবহাওয়ার জন্য, হ্যালো স্যার, হ্যালো, শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ, শোনা যাচ্ছে অরিজিৎ, শোনা যাচ্ছে। সূর্য তীর্যক ভাবে পড়ার জন্য উত্তর মেরুতে উষ্ণতা অনেক কম থাকে। তেমনি ভাবে ৩৭.৫ ডিগ্রি দক্ষিণ এবং ৩৭.৫ ডিগ্রি উত্তর, এই অংশটিকে বলা হয় ট্রপিক্যাল এরিয়া, অর্থাৎ ক্রান্তীয় অঞ্চল। ক্রান্তীয় অঞ্চলে সূর্য যখন উপর থেকে পাস আউট হয় পৃথিবীর উপরি অংশ থেকে, সেই অংশে সমুদ্র পৃষ্ঠে যখন পড়ে, সমুদ্র পৃষ্ঠে উপরিভাগ জল উষ্ণ হয়ে উপরের দিকে বাষ্প আকারে উঠে যায় এবং মেঘের সৃষ্টি করে। আমরা জানি সমুদ্রের উপরিভাগে জলের উষ্ণতা থাকে নর্মাল ২৪.৪ ডিগ্রি থেকে ২৬.৫ ডিগ্রি সেন্টিগ্রেড। এই ২৬.৫ ডিগ্রি সেন্টিগ্রেডটা যখন ২৭ ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে যায় তখনই সাইক্লোনে ফর্ম নেয়। এবার সাইক্লোন, কোন সাইক্লোন কতটা তার গতি সম্পন্ন হবে এবং কি তার এফেক্ট কি হবে সেটা আমি পরে আসছি। তার আগে আমি বলবো, সূর্য যখন দুপুরবেলা এবং
থেকে বিকাল পর্যন্ত এই অংশে অর্থাৎ ট্রপিক্যাল এরিয়াতে এই অংশটাতে সূর্য সরাসরি ভাবে পড়ে। লম্বভাবে পড়ার জন্য সারাদিন ধরে উষ্ণ বায়ু উপরের দিকে উঠতে থাকে। এই উষ্ণটা যখন সমুদ্রপৃষ্ঠে 27 ডিগ্রির উপর পৌঁছে যায় তখনই সাইক্লোনের ফর্ম নেয়। এবার সাইক্লোন কতটা শক্তিশালী হবে এবং কি হবে তার উপর কিছু জিনিস আমি দেখাচ্ছি। বলা হচ্ছে উষ্ণ বায়ু সমুদ্রপৃষ্ঠের উপরে যখন সূর্য এসে পড়ে তখন সমুদ্রের উপরিতলে বায়ু সমুদ্রের উপরের অংশে জল উষ্ণ হয়ে উপরের দিকে উঠতে থাকে। সেই অংশে তখন তৈরি হয় লো প্রেসার, অর্থাৎ উষ্ণ বাতাস উপরের দিকে উঠে যায়। সেই অংশ বাইরের হট প্রেসার অর্থাৎ ঠান্ডা এয়ার ওই অংশটিতে ছুটে আসার চেষ্টা করে। এই রকম ভাবে সাইক্লোনের ফর্মটা মেঘের ফর্ম নেয়। এই মেঘের ফর্ম যখন কন্টিনিউয়াসলি এই প্রসেসটি চলতে থাকে, চলতে চলতে মেঘের ফর্মটা অনেকটা বড় নেয় এবং সেটা 630 কিলোমিটার বা 700 কিলোমিটার বা তারও বেশি জুড়ে এই মেঘের ফর্মটা নেয়। যখন এই ধরনের মেঘের ফর্ম নেয় কর্লিসিস ফোর্সের জন্য পুঞ্জীভূত মেঘ ওই লাইনে সার্কেল বরাবর চলতে থাকে। ফলে কি হয়, একটি আই তৈরি হয়। এবার রাতুল স্যার যেমন বললেন যে সার্কেল কর্লিসিস ফোর্সের জন্য আমরা মেঘগুলো ওই অংশ দিকে সার্কেল ওয়াইজ ঘুরতে থাকে। সমুদ্রের মধ্যে যখন এই সার্কেলটি চলতে থাকে তখন আস্তে আস্তে সাইক্লোন ফর্ম নেয়। এবার সাইক্লোনে ওই অংশে যে গতিবেগ থাকে তার ক্যাটাগরিজ হিসাবে ভাগ করে বলা হচ্ছে যখন ডিপ্রেশন তৈরি হয় তখন ওই অংশে 31 থেকে 49 কিলোমিটার বেগে বাতাস বয়। তারপর ধীরে ধীরে উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে ডিপ্রেশনও বাড়তে থাকে, যেখানে 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত ডিপ ডিপ্রেশন নেয়। সাইক্লোনিক স্টর্ম নিতে আগে সেই অংশে বাতাসের গতিবেগ হবে 62 থেকে 88 কিলোমিটার এবং সাইক্লোনিক স্টর্ম যখন সুপার সেভার সাইক্লোনিক স্টর্ম হবে তখন সেই অংশে বাতাস থাকবে 119 থেকে 222 কিলোমিটার আপ, আর সুপার সেভার সাইক্লোনিক 222 কিলোমিটারের উপর। তেমনি আমরা এই ট্রপিক্যাল অংশতে দেখতে পাচ্ছি প্রায় ভারতবর্ষের যদি হিসাবে ধরা যায় তাহলে এই অংশটিতে আমাদের আমফান, আয়লা, ফণী, বুলবুল, তাউকেটা এবং ইয়াস প্রভৃতি ঝড় হয়েছিল। এই ডকুমেন্টারিটা আমি মূলত ইয়াস ঝড়ের গতি প্রকৃতি এবং উপকূলবর্তী এরিয়ায় কি ধরনের ক্ষতি হতে পারে 3 দিনের ফুটেজের উপর আমি এই ডকুমেন্টেশনটা প্রেজেন্ট করছি। স্যার হ্যাঁ, এবার ডকুমেন্টারিটা চালিয়ে দাও। হ্যাঁ, নম্রতা নম্রতা Cyclone Yash and harming 2021. Cyclone Yash devastated huge area of South 24 Parganas. Unlike the previous cyclone Amphan, it was super cyclone in category.
faced as a very serious cyclonic storm. However, the damages to the coastal lights was painful. Started as a deep depression in the southwestern Bay of Bengal, Cyclone Yash made prominence as cyclonic storm on May 24. Meteorological Department predicted the maximum wind speed to be 120 km per hour and landfall towards Orissa coast. People were slightly relieved to have a lesser destructive storm than Amphan. Little we did anticipate the huge storm surge that followed. With a core low pressure of 972 hectopascal, the storm surge was hugely reinforced by the full moon tide topped by the lunar eclipse. Huge waves are rampaging the dam. Wind gusts fueling 5 to 10 meter high waves. Now the dam breaks down. Helpless villagers are desperately trying to save their huts, livestock, and crops. Cry of desperation.
By late evening, the storm subsides, but left a huge destruction behind. Inundated river water spoiled the land, destroyed the crop, killed tons and tons of fishes in the ponds and river. The sun sets now. In the sulking dusk, the air is filled with sorrows and desperation. Another climate catastrophe, but many still to come. Who knows how much the hungry tweet is yet to claim? আমরা দেখলাম ইয়াস ইন বেঙ্গল, খুব সুন্দর উপস্থাপনা। ধন্যবাদ জানাই অরিজিৎ নাইয়াকে। Now I would like to call our little speaker Alekho Chakraborty. Alekho, are you there? Yes, I'm here. Am I audible? Yes, you are audible. Thank you. I'm presenting the screen. Will it be okay? Your voice is very low. Will I present my screen? Yeah, sure you can. বক্তা বাদ দিয়ে আমি অনুরোধ করব সবাইকে একটু ভিডিও আর অডিওটা মিউট রাখার জন্য। Yes, can it be seen? Yes. Okay. Good evening to respected Principal Madam of Bijoygarh Jyotish Rai College, Science Communicator and Invited Speaker, Mr. Ratul Datta, Convener, Anchor, and to all the people who have participated in the meeting.
I would like to present my topic, why cyclones are booming in the Bay of Bengal and its effect on agriculture. In the last few years, cyclones have been booming in numbers. Just take the cyclone that have hit West Bengal and Odisha in the last few years. Cyclone Fani, Cyclone Amphan, and most recently, Cyclone Yash. All of them have had devastating effects. But why are they coming so frequently? Normally, West Bengal used to witness a storm every summer, especially during the period of Kalbuishaki. But not to this effect. The last 3 years, the storms have been more deadly, to say the least. For perspective, Cyclone Niagara, which formed in the Arabian Sea, had a top speed of measly 140 kilometers per hour, which pales in comparison to Cyclone Amphan 260. Cyclone Nargis of 2008, which hit the Irrawaddy Delta of Myanmar, killed around 140,000 people, while 2 million people were displaced. The super cyclone of Odisha in 1999 killed around 10,000 people. But why is the Bay of Bengal so treacherous? Meteorologists believe that bays that give birth to severe cyclones are shallow and concave, where water is pushed by the strong winds of a tropical cyclone, which then get concentrated as a storm that moves up the bay. Unfortunately, the Bay of Bengal is exactly concave. Bay of Bengal also has higher temperatures than other bays. But another reason is the deforestation of mangrove trees in the Sundarbans. They have shielded West Bengal from many storms before. In the last few years, though, they are being cut in a higher quantity than ever before. But how does this affect agriculture? A whopping 5,000 trees were uprooted in Kolkata after Cyclone Amphan. It also severely damaged the rabi crop paddy in West Bengal and betel crop in Odisha, apart from hitting sesame, vegetable, and mango farmers. Nearly 3 lakh hectares of farmland in West Bengal were damaged, meaning Bengal is staring at a huge financial Alekho, loss. Yes? Alekho, Yes. your slide is not working. What? 1 second. 1 second. Oh no. 1 second. I think there is a problem. 1 second. আচ্ছা, আলেখ্য জয়েন করছে, তার মধ্যে আমি একটু পাওয়ার পারমিশন নিয়ে বলছি। অরিজিৎ আছে তো? অরিজিৎ, হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, তুমি একটু তোমার আলেখ্য জয়েন করুক, ও দেখাবে। তো তুমি একটু তোমার অভিজ্ঞতার কথা বলো, কিভাবে গেলে ব্যাসটা কিরকম হলো, সেরকম একটু অভিজ্ঞতা আমরা শুনি। হ্যাঁ স্যার, অভিজ্ঞতা বলতে আমরা তো এর আগে আরো 4টে ঝড়ের আমি ছবি কভারেজ করতে গিয়েছিলাম। তার মধ্যে রয়েছে ফণী আছে, বুলবুল আছে, আমফান রয়েছে, আইলাও আমি দেখেছি। তো মূলত প্রত্যেকটা ঝড়ের তাদের গতি, প্রকৃতি এবং তাদের নেচার সম্পূর্ণ আলাদা হয় একটার থেকে একটা। তেমনি এই ইয়াসের যে ঝড়ের অভিজ্ঞতা যদি বলতে চান, তাহলে আমি বলবো ঝড়টা তো মূলত ল্যান্ডফল হয়েছিল ওড়িশা বালাসোরের কাছে, কিন্তু এর যে রেডিয়াস, এই মেঘের যে ব্যাপ্তি, সেই ব্যাপ্তি নিয়েছিল দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন থেকে শুরু করে ওড়িশা উপকূল পর্যন্ত যে মুহূর্তে ল্যান্ডফলটা হয়। তো তার জন্য এফেক্টেড হয় সুন্দরবনে বহু
গ্রাম, দ্বীপ অঞ্চল যেমন বকখালি, সাগর, নামখানা, পাথর প্রতিমা, কাকদ্বীপ, রাক্ষসখালী, বিশেষত ঘোড়ামারা দ্বীপ। তো এই ঝড়টার ক্ষেত্রে আমি যেটা বলবো, ঝড়টার ছিল ক্যাটাগরি, উইন্ড স্পিড ছিল ঝড়টি 119 থেকে 120 কিলোমিটার 3 টাইম সাস্টেনেবল টাইমে 3 মিনিট। তাই এটা ভেরি সেভার সাইক্লোনিস্টিক স্টর্ম বলা হচ্ছে। আমফানের গতিবেগ ছিল প্রায় 185 কিলোমিটার বেগে উপকূলে আছড়ে পড়ে। তো এটা ক্যাটাগরি 5-এ এই স্টর্মটাকে ধরা হয়েছিল। এই ইয়াসের ক্ষেত্রে এটা ভেরি সেভার সাইক্লোনিক স্টর্ম। তো এই 120 কিলোমিটার বাতাসের গতিবেগ, আমি যে অংশে ছবি তুলতে গিয়েছিলাম সেখানে যতটা না ছিল, সেই অংশে জলোচ্ছ্বাস ছিল অনেক বেশি। তো জলোচ্ছ্বাস হওয়ার কারণ রয়েছে। জলোচ্ছ্বাস হওয়ার কারণগুলো কি কি, তার মধ্যে যদি ধরা যায়, সেই দিনকার ছিল পূর্ণিমা। অর্থাৎ আমরা জানি পূর্ণিমা কোটালে সমুদ্রভাগে জলস্তর অনেকটা বৃদ্ধি পায়। এই অংশের মধ্যে আবার একটি সাইক্লোনিক স্টর্ম তৈরি হয়েছিল। তাই সে কি করেছিল, জলকে আরো ফুঁপিয়ে উপরের দিকে তুলেছিল। তাই এই অংশে জলোচ্ছ্বাসে গ্রাম, বহু গ্রাম ভেসে যায়, মানুষজন ক্ষতিগ্রস্ত হয়। পূর্ণিমা কোটালের সঙ্গে ছিল চন্দ্রগ্রহণ, অর্থাৎ চাঁদ, সূর্য এবং পৃথিবী তিনজন এক লাইনে অবস্থানের জন্য জলস্তর অনেক হাই হয়ে যায়, তাই গ্রাম প্লাবিত হয়। আমফানের ক্ষেত্রে যেটা দেখানো গেছিল, সেটা বাতাসের গতিবেগ যথেষ্ট ছিল, তাই মানুষের সম্পত্তি অনেক নষ্ট হয়। তেমন ভাবে কিন্তু যেহেতু আমফান যে সময়ে ল্যান্ডফল করে, সেই সময়ে সাগরে ভাটা থাকার দরুন জলোচ্ছ্বাসটা ঘটেনি, কিন্তু ইয়াসে জলোচ্ছ্বাস ঘটেছে। তাই ইয়াসে বহু গ্রাম প্লাবিত হয়েছে। তো দিনের পর দিন এই ধরনের ঝড়গুলো বাড়তে থাকছে এবং আমাদের সাউথ চব্বিশ পরগনা, সুন্দরবন অংশে আজরে পড়ছে। ট্রপিক্যাল এরিয়ার জন্য এই অংশে ট্রপিক্যাল সাইক্লোন অনেক বেশি হচ্ছে। তার কারণগুলো কি কি, তার কারণ যদি ধরা যায়, সেখানে অবশ্যই গ্লোবাল ওয়ার্মিং এর কথা বলবো। তো গ্লোবাল ওয়ার্মিং তো আর চোখে দেখা যায় না, তার এফেক্ট হিসেবে একটা দৃশ্যপট তুলে ধরা যায় মানুষের সামনে। তাই অরিজিৎ, হ্যাঁ, আমরা শুনলাম তোমার কথা এবং তোমার অভিজ্ঞতার কথা খুব ভালো লাগলো যে, এবং পরে তোমার এই ফিল্মটা নিয়ে প্লাস আমফান এরকম তুমি যে 4টে কভার করেছো, আমরা আলাদা করে কোনো অনুষ্ঠান করব, কারণ এই অভিজ্ঞতা সত্যি ফিল্মগুলো যাতে আগে ভালোভাবে দেখানো যায় সেগুলো আমরা একটা ব্যবস্থা করব। তো আলেখ্য মনে হয় জয়েন করে গেছে, আমি সঞ্চালিকাকে বলবো নবীনাকে কন্টিনিউ করার জন্য। ধন্যবাদ অরিজিৎ। ধন্যবাদ। Alekho, you there? Alekho Chakraborty. Yes, I'm here. Okay, kindly start. I will request you to start from the beginning, please. Yeah, thank you. Can it be seen? Hmm. 1 second. Good evening to respected Principal Madam of Bijoygarh Jyotish Rai College, Science Communicator and invited speaker Mr. Ratul Datta, convener, anchor, and to all the people who have participated in the meeting. I would like to present my topic, why cyclones are booming in the Bay of Bengal and its effect on agriculture. In the last few years, cyclones have been booming in numbers. Just take the cyclones that have hit Odisha and West Bengal in the last few years. Cyclone Fani, Cyclone Amphan, and most recently of all, Cyclone Yash. All of them have had devastating effects. But why are they coming so frequently? Normally, West Bengal used to witness a storm every summer, especially during the period of Kalboishaki, but not to this effect. The last 3 years, the storms have been deadlier to say the least. For perspective, Cyclone Niagara, which formed in the Arabian Sea, had a top wind speed of 140 kilometers per hour, which pales in comparison to Cyclone Amphan, which had a top speed of 260 kilometers per hour. Cyclone Nargis of 2008, which hit the Irrawaddy Delta of Myanmar, killed around 140,000 people, while 2 million people were displaced. The super cyclone of Odisha in 1999 killed around 10,000 people. But why is the Bay of Bengal so treacherous?
Meteorologists believe that bays that give birth to severe cyclones are shallow and concave, where water is pushed by the strong winds of a tropical cyclone, which then gets concentrated as a storm that moves up the bay. Unfortunately, the Bay of Bengal is exactly concave. Bay of Bengal also has higher temperatures than other bays. But another major reason is the deforestation of mangrove trees in the Sundarbans. They have shielded West Bengal from many storms before. In the last few years, mangrove trees are being cut in a higher quantity than ever before. But how does this affect agriculture? A whopping 5,000 trees were uprooted in Kolkata after Cyclone Amphan. It also severely damaged the rabi crops paddy in West Bengal and betel crop in Odisha, apart from hitting sesame, vegetables, and mango farmers. Nearly 3 lakh hectares of farmland in West Bengal were damaged, meaning West Bengal is staring at a huge financial loss amounting to several thousand crores of rupees. It also affected fishing, with an estimated loss of 1,500 crore in fish production. It killed a lot of freshwater fish with its salty water. The water in the rivers near the coast is generally blackish in color because seawater enters during high tides, which causes a lot of freshwater fish to die. But how do we prevent it? Well, at the moment, there's no perfect solution to protecting fishers and farmers from storms. But we can take precautions. Firstly, even if there are no storms coming, sustainable fisheries are clearly the way to go. But that doesn't mean they will be completely safe. So, what is the recovery process that farmers and fishers should take? A recovery process needs time, lot of time. But if devastating storms hit them every year, it will be a near impossible task to do. So, we need to plant more mangroves in the Sundarbans, while Odisha's coast needs to have higher rock walls to prevent storms from causing extraordinary damage. But you may think there's a clear asterisk that I'm missing here: tourism. But if we plant trees in the Sundarbans, there will be agricultural tourism. This will be basically killing two birds with one stone. It will be beneficial to the environment while also being a profitable plan, as agricultural tourism seems to be on the up. This will also help in our goal of ecosystem restoration. With this, I would like to sum up my submission. Thank you. থ্যাংক ইউ আলেখ্য চক্রবর্তী। Thank you. আজকের এই অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে গেছে। আমি আজকের অনুষ্ঠানের কনভেনার বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর অর্ণব কুমার ব্যানার্জিকে কিছু বলার জন্য অনুরোধ করব। স্যার। প্রথমে আমি ধন্যবাদ জানাই। আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, প্রথমে ধন্যবাদ জানাই সায়েন্স ইন অ্যাকশন এই বিজ্ঞান ক্লাব এবং তার সভাপতি রাজেশ্বর সাহা এবং অঙ্কন পাল কোঅর্ডিনেটর তাদেরকে, কারণ তারা বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের সায়েন্স ইনোভেশন সেন্টারকে সঙ্গে নিয়ে এরকম একটি প্রোগ্রাম করেছেন, খুব বাস্তবসম্মত এবং সময়োপযোগী। আমাদের অধ্যক্ষা ডক্টর রাজশ্রী নিয়োগী, বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের অধ্যক্ষা, আজকে তিনি বেশিরভাগ সময়ে উদ্বোধনী ভাষণ বা এই কারণে আমরা তাকে পেয়ে থাকি, কিন্তু তিনি আজকে রাজি হয়েছেন বক্তা হিসাবে আসার। আমরা জানি যে দূরদর্শনে তিনি বহুবার এরকম ক্ষেত্রে বক্তব্য রেখেছেন, রাখেন তিনি দূরদর্শনের নিয়মিত একজন বক্তা, তিনি দূরদর্শনের প্যানেল ডিসকাশন প্রোগ্রামের। তো সেরকম একজন বক্তাকে আমরা সরাসরি পেলাম, শুধুমাত্র উদ্বোধনী ভাষণের আমাদেরকে ধন্যবাদ দেওয়া বা কৃতজ্ঞতা জানানো শুধু নয়, একজন বক্তা হিসেবে আমরা তাকে পেলাম। সেজন্য তার কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই রাতুল দত্ত, আমার বন্ধু রাতুল, পশ্চিমবঙ্গ সরকারের যে পশ্চিমবঙ্গ বলে যে পত্রিকাটি বেরোয়, সে গভর্নমেন্টের একজন আধিকারিক, পশ্চিমবঙ্গ সরকারের সরকারি আধিকারিক, এবং গভর্নমেন্টের যে পশ্চিমবঙ্গ পত্রিকাটি এবং ওদের যে তথ্য সংস্কৃতি দপ্তর থেকে যে পত্রিকা বেরোয় তার সহকারী সম্পাদক হিসাবে রয়েছেন, এবং একজন সায়েন্স কমিউনিকেটর, রেডিও, সংবাদপত্র সব জায়গায় তার লেখালেখি রয়েছে। তার একটা মূল্যবান বক্তব্য আমরা শুনলাম। রাতুলকেও ধন্যবাদ। ধন্যবাদ জানাই অরিজিৎকে। অরিজিৎ আমার ছাত্র
এবং অরিজিৎ, তোমরা যারা কলেজের স্টুডেন্ট আছো এখানে, তোমাদেরই মতো অরিজিৎ একসময় পড়তো, এবং ও এখন খুব ভালো ফটোগ্রাফার। এবং এই ইয়াসের সময়ও আমাকে বলেছিল, আমফানের সময়ও বলেছিল যে যাব আমি কি করব। তো সেখানে ও সাংবাদিকতার কার্ড নিয়ে ও গেছে, কারণ ওখানে খুব সিকিউরিটির প্রবলেম হয় অনেক সময়। সেই ব্যাপারে আমার সঙ্গে কথা হয়েছিল, আমি বললাম সাবধানে যেও, কারণ খুব গুরুত্বপূর্ণ এরকম একটা সময় ঝুঁকি নিয়ে। সবাই বাড়িতে যখন থাকতে পছন্দ করে, সেরকম একটা সময় ও প্রতিবারেই বেরিয়ে যায়। এরকম একটা সময়কে কেন্দ্র করে প্রতিবারে প্রতিটা ঝড় ও তোলে, ওর কাছে ঝড়ের সিরিজ রয়েছে। এবং অরিজিৎ আরো খুব একটা ভালো ওর বিষয় আছে, সেটা হচ্ছে পাখি। পশ্চিমবঙ্গের প্রায় প্রচুর পাখির একটা কালেকশন, পাখির কালেকশন মানে আমি বলতে চাইছি পাখির ছবি, প্রচুর পাখি এবং যা ন্যাচারাল বার্ড, যেগুলো আমরা হয়তো অনেক নামই জানি না, সেগুলোকে সংগ্রহ করেছে, তার ছবি, ভিডিও, তার ফটো, অসাধারণ তার ফটোগ্রাফি। এবং কোনো দিন সময় সুযোগ পেলে আমরা সেটা হয়তো দেখবো। সেটা একটা অরিজিতের অসাধারণ কাজ। এবং সেই অরিজিৎ সময় করে, খুব সব সময় ও ব্যস্ত থাকে ফিল্ডে, প্রায় বেরিয়ে পড়ে নানা জায়গায়, সে আন্দামান থেকে শুরু করে যে কোনো জায়গায় ও চলে যায়, মুহূর্তের মধ্যেই চলে যায়, তাঁবু খাটিয়ে, মানে খুব অ্যাডভেঞ্চার লাইফ, তাঁবু খাটিয়ে সেখানে থেকে যায়, থেকে গিয়ে ফটো তোলে। এবং খুব খুব ডেডিকেটেড, ফটো তোলার ব্যাপারেও খুব ডেডিকেটেড। তো সেই অরিজিৎকে ধন্যবাদ জানাই যে এরকম একটি ইয়াসের ফিল্ম আমাদের কাছে, এবং ওর আমাদের কাছে প্রথম প্রদর্শন করেছে। পরবর্তী ক্ষেত্রে আরো ফিল্ম নিয়ে আমরা হয়তো প্রদর্শন করতে পারি। ধন্যবাদ জানাই আলেখ্যকে। আলেখ্য এর আগে একটি আমরা স্কুল স্তরের একটা সেমিনার করেছিলাম, একটা ওয়েবিনার করেছিলাম, যেখানে স্কুল স্তরের সমস্ত ছোট ছোট ছেলেমেয়েরা এসেছিল। তো তার মধ্যে আলেখ্যর টপিকটি ছিল সাইক্লোন নিয়ে। সেই জন্যই তাদের মধ্যে থেকে আলেখ্যকেই মনে হয়েছে যে আলেখ্যকে যদি বলা যায় আর একবার। তো আলেখ্য তার প্রেজেন্টেশন করেছে, নানা প্রতিকূলতা সত্ত্বেও, নানা নেটের প্রবলেম হয়েছে। আসলে আমার মনে হচ্ছিল এটা দেখতে দেখতে যে আমরা প্রোগ্রাম করছি দুর্যোগ নিয়ে, প্রাকৃতিক দুর্যোগ নিয়ে, ডিজাস্টার, সেখানে এরকম একটা কিছু ঘটবে না, এটা তো হয় না। তো দুর্যোগের সময়, যে কোনো দুর্যোগে যেমন প্রাকৃতিকভাবে মানুষের দুর্যোগ ঘটে, সেরকম আমাদের আজকে অনেক রকম প্রতিকূলতা আমরা পেলাম। যারা সেই দুর্যোগের মধ্যেও ধৈর্য ধরে শুনলেন, যারা তাদেরকে ধন্যবাদ জানাই, যে আজ এখনো পর্যন্ত যারা এখানে উপস্থিত আছেন এবং যারা শুনেছেন আর আগেও নানা কারণে লেফট করে গেছেন, কারণ প্রচুর আজকে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। তো সেই জন্য তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমাদের টেকনিক্যাল টিমে রয়েছে নম্রতা হালদার, উজ্জ্বল গায়েন, অর্ক ভট্টাচার্য, এদেরকে ধন্যবাদ জানাই। এবং সায়েন্স ইন অ্যাকশনের যে বিভিন্ন সদস্যরা রয়েছেন যারা, তাদেরকেও ধন্যবাদ জানাই। এবং বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের পক্ষ থেকে যারা আজকে উপস্থিত হয়েছেন, কলেজের অধ্যাপক, অধ্যাপিকা এবং অন্য যারা উপস্থিত হয়েছেন, ছাত্রছাত্রী, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকে আমি সঞ্চালিকাকে বলবো আজকের অনুষ্ঠান সমাপ্তি ঘটাতে। নমস্কার, ধন্যবাদ প্রত্যেককে। এবং সঞ্চালিকা নবীনা রায় মজুমদার এত সুন্দরভাবে অনুষ্ঠানটা সঞ্চালনা করছেন, তাকে ধন্যবাদ জানিয়ে বলছি অনুষ্ঠানকে পরিসমাপ্তি ঘটার দিকে। থ্যাংক ইউ স্যার। আজকের অনুষ্ঠানের আমরা একদম অন্তিম লগ্নে চলে এসেছি। এই ওয়েবিনার থেকে আমরা অনেক কিছু জানলাম, শুনলাম ও সদ্য একটি হয়ে যাওয়া ঝড়ের উপর একটা ফিল্মও দেখলাম। পরিশেষে একটাই কথা বলতে হচ্ছে যে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করতে বৃক্ষরোপণের উপযোগিতা নতুন করে কিছু বলার নেই। আমাদের বৃক্ষরোপণে আরো গুরুত্ব দিতে হবে, সবুজায়নেও আরো নজর দিতে হবে। শুধু ঝড় নয়, ভূমিকম্প, বন্যা, দূষণ প্রতিরোধ করতে গাছের বিকল্প আর কিছুই নেই। সুতরাং গাছ লাগান, গাছ বাঁচান, গাছকে ভালোবাসুন। নমস্কার। রেকর্ডিং অফ।